রাসায়নিক গণনা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টারটা বড় একটা ভয়ের চ্যাপ্টার। তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল প্রবলেম বা অঙ্কগুলো এগুলো করতে গেলেই স্যার আটকে যায়, ব্যালেন্স ঠিকঠাক করতে পারি না, কার ক্ষেত্রে আয়তন কোথায় কি হচ্ছে সব ঘেঁটে হয়ে যাচ্ছে। তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা প্রথম থেকে ভালো করে করেছো তারাও এটা দেখবে, যারা ভালো করে করনি তারাও কিন্তু এটা ভালো করে দেখবে। তার কারণ এখানে কিন্তু আমি শুধুমাত্র শর্টকাট ট্রিক ইউজ করে কিন্তু অঙ্কগুলো করাইনি, আমি এখানে তোমাদের ডিটেলে কিন্তু প্রত্যেকটা স্টেপ ধরে ধরে কিন্তু আমি কোশ্চেনগুলো সলভ করেছি। যদিও টাইম বাঁচানোর জন্য আমি আগে থেকে কিছু জিনিস সলভ করে রেখেছিলাম, জাস্ট পরপর করে আমি বুঝিয়ে গেছি। তোমাদের রিভিশনে কিন্তু ভীষণ হেল্প করবে। প্রথম থেকে তোমরা যদি শেষ অবধি পুরো ভিডিওটা দেখো তাহলে যেরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে দেখবে তোমরা এইখানে সেগুলো পেয়ে যাবে। আমি তোমাকে এইটা কথা দিতে পারি, যদি তোমরা এই যে ভিডিওটা যদি ভালো করে দেখে যাও তাহলে আমার মনে হয় না যে তোমাদের এই রাসায়নিক গণনা চ্যাপ্টারের অঙ্ক করতে খুব সমস্যা হবে বলে। তো প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে। আরেকটা কথা, এই ক্লাসগুলো কিন্তু আগে শ্যুট করা হয়েছিল, তোমাদের সুবিধার জন্য আমি ক্লাসটা আবার একবার আপলোড করছি। খুব সুন্দর করে করিয়েছি, তোমাদের ভীষণভাবে হেল্প করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন থেকে আমি শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা, কি বলেছে দেখো, যে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। এখানে ক্যালকুলেশন করে দেওয়া রয়েছে, এগুলো আগের ক্লাসেরই রিভিশন ক্লাস, এটা আগেরই করানো হয়েছে। সেগুলো আমি জাস্ট তোমাদের আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি, কোন টেকনিকগুলো তুমি ফলো করবে, কোন জায়গাগুলো তুমি ভুল করো, সেই জিনিসগুলো আমি আরেকবার করে বলে যাচ্ছি, ঠিক আছে? দেখো, তোমাদের আগেও বলেছি কেমিক্যাল ক্যালকুলেশনে যখন নিউমেরিক্যাল করবে, অঙ্ক করবে, সবাই ভয় পায়, প্রচুর ভয় পায় কেমিক্যাল ক্যালকুলেশনের নিউমেরিক্যালকে। ভয় পাওয়ার একদম দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ হচ্ছে তুমি যদি টেকনিকটা শিখে নাও, তুমি যদি তার সিস্টেমটা শিখে নাও, দেখবে তোমার একটাও অঙ্ক আটকাবে না। প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কার সঙ্গে কার বিক্রিয়া করে কি প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, এইটা তোমাকে প্রথমে জানতে হবে। এবার বাম দিকে আর ডান দিকে মানে তোমাকে ব্যালেন্স, এবার তারপরে সেকেন্ড কাজ হচ্ছে প্রথমে রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো তোমাকে লিখতে হবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স করতে হবে, লেফট সাইড এবং রাইট সাইডের যে পরমাণু সংখ্যা সেটা যেন সমান হয়, এটা সেকেন্ড কাজ। থার্ড যে কাজটা সেটা হচ্ছে কার সঙ্গে কার রিলেশন, মানে কোনটা দেওয়া রয়েছে কোনটা বের করতে বলেছে এইটা তোমাকে দেখতে হবে, এবং কি ইউনিটে চেয়েছে, মোল সংখ্যাতে না ভর সংখ্যাতে না কিসে চেয়েছে সেটা তোমাকে দেখতে হবে। তবে গিয়ে কিন্তু তুমি ইজিলি এই অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে? তো প্রথম থেকে আমি এক এক করে অঙ্কগুলো করছি, তুমি দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পেরে যাবে। বলেছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3, তাহলে তোমাকে এখানে অক্সিজেন উৎপন্ন করতে হবে, 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে হবে, তার জন্য কতটা KClO3 দরকার বলেছে। এবার তোমাকে তাহলে চেয়েছে KClO3 এর ভর, তাহলে এটা কত গ্রাম চেয়েছে, মানে এটা গ্রামে চেয়েছে, এবং রিলেশন হচ্ছে অক্সিজেনের সঙ্গে KClO3। দেখো, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে। তাহলে কোথা থেকে উৎপন্ন হচ্ছে অক্সিজেনটা? KClO3 থেকে। KClO3 কে উত্তপ্ত করতে, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে, সেখান থেকে অক্সিজেন ফর্মেশন হয়েছে। 2 KClO3 হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, একে উত্তপ্ত করা হয়েছে, দিয়ে এখান থেকে কি আসবে এইটা তোমাকে জানতে হবে। এই জিনিসটা না জানলে কিন্তু হবে না। তাহলে এটাকে উত্তপ্ত করলে অক্সিজেন পাবো এবং তার সঙ্গে সঙ্গে KCl পাবো, পটাশিয়াম ক্লোরাইড পাবো। এবার এখানে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সের সময় এখানে স্টার দেওয়া রয়েছে, তার কারণ এখানে তোমাকে জানতে হবে যে এখানে কিন্তু প্রথমে 2 বসাতে হবে, নাহলে ব্যালেন্স করতে পারবে না, ঠিক আছে? জেনারেলি অন্যান্য জায়গায় মোটামুটি দেখলে, সিস্টেম দেখলে বুঝে যাওয়া যায়, কিন্তু এখানে তোমাকে জেনে রাখতে হবে যে এখানে 2 বসালে মোটামুটি কাজটা হয়ে যাবে। তাহলে এখানে 2 বসালে 2টো পটাশিয়াম হয়ে গেল, এপাশে KCl এর আগে 2 বসালে 2টো পটাশিয়াম হয়ে গেল, বাকি এখানে 2টো ক্লোরিন হয়ে গেছে, এখানেও 2টো ক্লোরিন হয়ে গেছে, 3 দুগুণে 6টা অক্সিজেন হয়েছে। এখানে তাহলে 6টা অক্সিজেন করতে হলে সামনে 3 বসাতে হবে, হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। এবার তোমাকে যেটা চেয়েছে সেটাকে ডান দিকে রাখবে ঐকিক নিয়মের সঙ্গে, ঐকিক নিয়মের সময়। কিন্তু তোমাকে আগে দেখতে হবে অক্সিজেনের সঙ্গে কার রিলেশন। অক্সিজেনের সঙ্গে রিলেশন হচ্ছে পটাশিয়াম ক্লোরেটের। দেখো এইভাবে অ্যারো দিয়ে দিচ্ছি, এইভাবে তুমিও যখন অঙ্ক করবে এইভাবে করবে, এর সঙ্গে এর রিলেশন দিয়ে দিলে, তাহলে রিলেশন হচ্ছে এর সঙ্গে এর রিলেশন, ঠিক আছে? আচ্ছা, দুটোকে কি ইউনিটে, এটার গ্রামে দিয়েছে, এটাও গ্রামে, তাহলে দুজনের গ্রাম বের করবে, এটাও গ্রামে দিয়েছে, এইভাবে লিখে করবে, দিলে বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি, মানে কোনো অসুবিধাই হবে না। তাহলে এটাকে তুমি গ্রামে বের করলে 2 KClO3 এর ভর হচ্ছে 245, আর 3 মোল হচ্ছে অক্সিজেনের ভর হচ্ছে 3 × 32 মানে হচ্ছে 96 গ্রাম। এবার যেটা চেয়েছে এই অবধি তোমাকে সব সময়ের জন্য করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা চেয়েছে সেটাকে ডান দিকে রেখে ঐকিক নিয়ম সাজাবে। একটা দুটো আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে অ্যাজ ইউজুয়াল ফরম্যাটে তুমি করতে থাকবে, আমিও এত সময় দেবো না,
জাস্ট শুরু হচ্ছে বলে আমি জিনিসগুলো বুঝিয়ে যাচ্ছি, তারপরে অ্যাজ ইউজুয়াল ফরম্যাটে এগোতে থাকবে, ঠিক আছে? তাহলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগবে? তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে ডান দিকে রাখবো, বাম দিকে তাহলে অক্সিজেনকে রাখবো। এবার দেখো বাই ইকুয়েশন, প্রথমে যেটা আসবে বাই ইকুয়েশন, তারপরে তোমাকে যেটা ডেটা অনুযায়ী জানতে চেয়েছে সেটা তুমি বের করবে। ওকে, তাহলে বাম দিকে থাকবে অক্সিজেন আর ডান দিকে থাকবে পটাশিয়াম ক্লোরাইড। কত অক্সিজেনের জন্য কত পটাশিয়াম ক্লোরাইডকে পোড়াতে হচ্ছে? দেখো এখানে অক্সিজেন হচ্ছে 96 গ্রাম, তাহলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পোড়ালে। আর তোমাকে এখানে কি জানতে চেয়েছে? 20 গ্রাম অক্সিজেন জন্য কত পটাশিয়াম ক্লোরাইড পোড়াতে হবে, তাহলে একের জন্য কত আর 20 গ্রামের জন্য কত, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার একেবারে? তাহলে এইভাবে হচ্ছে তোমাকে নিউমেরিক্যাল গুলো করতে হবে, এই হচ্ছে তার সিস্টেম। এটা তোমাদের ক্লিয়ার একদম? এরপরে এবার আমি সিস্টেম শিখিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি করে আমরা অঙ্কগুলো করতে থাকবো। বলেছে 12 গ্রাম কার্বনের দহনে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? তাহলে তোমাকে দহন করতে হবে, তাহলে কার্বনের দহনে উৎপন্ন CO2, তাহলে নিশ্চয়ই এর ভেতরেই পুরো জিনিসটা রয়েছে। এই ইকুয়েশন সাজানোটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। তাহলে কার্বনকে তুমি দহন করো, কার্বন প্লাস অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড অলরেডি ব্যালেন্স হয়ে রয়েছে। কার সঙ্গে কার রিলেশন? কার্বনের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের, কার্বনের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের রিলেশন আমি এখানে এস্টাবলিশ করে দিয়েছি, হয়েছে? কার্বনের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের রিলেশন এখানে এস্টাবলিশ করে দিয়েছি। বাই ইকুয়েশন কি হচ্ছে তারপরে এটা অনুযায়ী করব। বাই ইকুয়েশন হচ্ছে 12 গ্রাম কার্বন যদি দহন করা হয় তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তোমাকে তো চেয়েছে দেখো 12 গ্রাম কার্বনের দহনে কতটা কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, তাহলে স্যার যেটা এখানে বাই ইকুয়েশন সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 44 গ্রাম এখানে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। ক্লিয়ার একেবারে? একদম সহজ অঙ্ক, এটাও পরীক্ষায় আসে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টোটাল এখানে 20টা অঙ্ক রয়েছে, 20টা অঙ্ক মোটামুটি ডিফারেন্ট টাইপের 20টা অঙ্ক রয়েছে। 20টা 21টা অঙ্ক করলেই তোমার মোটামুটি সব হয়ে যাবে, সব রিভিশন হয়ে যাবে এক্ষুনি। বলেছে 2 মোল নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন NO2 এর আয়তন কত? দেখো খুব ভালো করে খেয়াল করবে, প্রথমে ইকুয়েশন সাজাবে, দিয়ে কোনটা কোন ইউনিটে চেয়েছে। বলেছে 2 মোল নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, তাহলে নাইট্রিক অক্সাইডের সঙ্গে স্যার বিক্রিয়া হবে কার? অক্সিজেনের বিক্রিয়া হবে। দিয়ে বলেছে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন NO2, তাহলে উৎপন্ন হবে কি? নিশ্চয়ই NO2 উৎপন্ন হবে। এর আয়তন কত হবে? যে এটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু আয়তন চেয়েছে, মানে ভলিউমে চেয়েছে, ঠিক আছে? এবং এটা মোল সংখ্যায় ছিল, কত মোল? 2 মোল নাইট্রিক অক্সাইড, এটা কিন্তু দেওয়া ছিল মোলে, তাই না? তাহলে প্রথম কাজ হচ্ছে এই ইকুয়েশনটা লেখার পরে ব্যালেন্স করা। ব্যালেন্স করে দাও। ব্যালেন্স করতে হলে তোমরা এটা এর আগেও ইনঅর্গানিকে করেছো কিন্তু এই ব্যালেন্সটা, তাই না? এখানে 2 বসিয়ে দাও, 2 বসালে দুটো নাইট্রোজেন হয়ে গেল, দুটো হয়ে গেলে এখানে 2 দুগুণে 4 হয়ে গেছে, তাহলে এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো, এই তো ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, একদম ক্লিয়ার। এবার তোমাকে যেটা চেয়েছে আমি বলেছি যে তার সঙ্গে রিলেশন এস্টাবলিশ করো প্রথমে, তার নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন, তাহলে চেয়েছে NO2, তাহলে NO2 এর সঙ্গে রিলেশন কার? 2 মোল নাইট্রিক অক্সাইডের সঙ্গে, তাহলে 2 মোল নাইট্রিক অক্সাইড, তাহলে এর সঙ্গে এর রিলেশন, তাহলে রিলেশন হচ্ছে এই দুজনে। এটাকে চেয়েছে 2, এটাতে চেয়েছে মোলে চেয়েছে, তাহলে এটা 2 মোল নাইট্রিক অক্সাইড অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন কত বলেছে, তাহলে যে NO2 উৎপন্ন হচ্ছে এটাকে কিন্তু মোলে চাইনি, এটাকে আয়তনে চেয়েছে, ভলিউমে চেয়েছে। তুমি জানো যে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, এখানে তো 2 মোল, এই দুইটা কিন্তু 2 মোল বাবু, তাহলে এখানে 2 গুণিত 22.4 লিটার এই পরিমাণ হচ্ছে NO2 উৎপন্ন হচ্ছে। তোমাকে তো এটাই চেয়েছিল, বাই ইকুয়েশন যেটা আছে সেটাই তোমার অ্যান্সার। দেখো মানে এটাকে 2 দিয়ে গুণ করে দিলে যেটা আসছে এটাই হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে 44.8 লিটার। দেখো ঠিক আছে নাকি? দেখো ঠিক আছে নাকি? স্যার সমতা বিধানের ইজি প্রসেস, দেখো কিছু কিছু জিনিস বাবু কিছু কিছু জিনিস কি বলতো একটু মনে রাখতে হয়, কিছু কিছু জায়গায় টেকনিক রয়েছে সেগুলো আমি বলে দেবো। ধরো এই সব জায়গায় এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে যে এখান থেকে শুরু করতে হবে, এর উপরে স্টার দিয়ে দিলে যে এখানে একটা 2 বসাতে হবে। আর লিখে লিখে তুমি প্রতিদিন একবার করে লেখো। ধরো তোমার টোটাল 15টা ইকুয়েশন, তোমার ধরো 10 থেকে 15টা ইকুয়েশন, 15টা আসে না, 10 থেকে 12টা ইকুয়েশন তোমার মোটামুটি সবসময়ের জন্য লাগে, স্ট্যান্ডার্ড যেগুলো তোমাদের বইতে ওই বিয়ের বইতেও রয়েছে, 12-13টা ইকুয়েশন লাগে। তুমি প্রতিদিন একবার করে দেখো আর লিখতে থাকো, একবার করে 10 মিনিট লাগবে, লিখে ফেলো, দেখে দেখে দেখবে হয়ে যাবে, ওগুলো মুখস্থ হয়ে যাবে পুরোপুরি। ঠিক আছে, তারপরে পরীক্ষা যখন চলে যাবে ভুলে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরীক্ষার পরে ভুলে যাবে, তারপরে কোনো চাপ নেই। হলো? তাহলে এর উত্তরটা বুঝতে পারলে কিভাবে করানো হলো?
তাহলে তোমাকে আগে রিলেশন দেখতে হবে, তারপরে কোনটাকে কোন ইউনিটে চেয়েছে সেটা তোমাকে দেখতে হবে। এটাও তো আমি মোল বের করতে পারতাম, কিন্তু আমাকে তো চেয়েছে আয়তন। এভাবে লিখে ফেললে তোমার উত্তরটা কিন্তু এর মধ্যেই রয়েছে, লিখে ফেলা মানে এখানে উত্তর শেষ, এখানে অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেনে আসছি, 4 কোশ্চেন। বলছে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় মেশালে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে কার সঙ্গে কার প্রথমে রিয়াকশন লিখবো, তারপরে হচ্ছে রিলেশন দেখবো। বলছে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়, তাহলে কার কার বিক্রিয়া হবে, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়। দেখো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি বলেছে, 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে কি পরিমাণ, তাহলে কার্বন ডাই অক্সাইড তো একটা পাক্কা একটা উৎপন্ন হবে। দেখো এই সকল যে সিনারিও, আর কিছু কিছু আর কিন্তু কিছু দেওয়া নেই। দেখো একটু খেয়াল করে, এখানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে বলেছে, 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আর কিছু প্রোডাক্ট এখানে দেওয়া নেই, কিন্তু এখানে কি শেষ, এই সকল জায়গা তোমাকে একটু সাবধান থাকতে হবে, তোমাকে কিন্তু দেয়নি পুরোটা। তাহলে তুমি এটা ক্লাস 9-এ পড়েছো, না বললে কিন্তু শুনবো না। আমি এখন ক্লাস 9-এও পড়াই, হ্যাঁ তোমাদের ভাই বোনদের আমি পড়াই। দীপ্তি ব্যাচ রয়েছে, আমাদের অনলাইনের ব্যাচ রয়েছে, ক্লাস 8, 9, 10 আমি পড়াই। সুতরাং আমি জানি ক্লাস 9-এর বইতে এটা রয়েছে, অ্যাসিড ক্ষার চ্যাপ্টারে রয়েছে, অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারে। তাহলে কার্বনেটের সঙ্গে যখন হাইড্রোক্লোরিক মানে অ্যাসিডের বিক্রিয়া হয়, কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, জল তো পাক্কা উৎপন্ন হবে, তার সঙ্গে কিন্তু ওই ধাতুর করেসপন্ডিং লবণ, হ্যাঁ ঠিক আছে, ওই ধাতুর লবণ উৎপন্ন হবে। তাহলে এখানে ক্যালসিয়ামের লবণ উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 উৎপন্ন হয়। এর ক্ষেত্রে বাবু এক্ষুনি যেটা বলছিলে যে ব্যালেন্স করার টেকনিকটা, এর ক্ষেত্রে আমি টেকনিক বলতে পারবো, এইটাকে ধরেই কিন্তু ব্যালেন্সটা হয়। এখানে দুটো ক্লোরিন রয়েছে, তাহলে এখানে 2 দিয়ে দাও, দুটো হয়ে গেল। এটাকে ধরেই মানে অধাতুকে জেনারেলি ধরেই আমরা তার পরমাণু সংখ্যা ধরেই জেনারেলি আমরা ইয়েগুলো করি, ব্যালেন্স গুলো করি। তো এখানে দুটো ক্লোরিন রয়েছে, তাই দুটো ক্লোরিন এখানে দিয়ে দিলাম। ওকে, বাকি হাইড্রোজেন এখানে দুটো, এখানে হাইড্রোজেন দুটো হয়ে গেল। ক্যালসিয়াম এখানে একটা, এখানে ক্যালসিয়াম একটা। ঠিক আছে, হয়ে গেছে তো মনে হয়, নাকি হয়ে গেছে তো, হ্যাঁ হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে দেখো ব্যালেন্সটা হয়ে গেল, তাই না? এবার তোমাকে কার সঙ্গে কার রিলেশন এখানে বলেছে, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় আচ্ছা কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে রিলেশন, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে এত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মেশালে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে তাহলে কার্বন ডাই অক্সাইডের রিলেশন দেখো, তাহলে এইভাবে আমি অ্যারো দিয়ে দিয়েছি, যার সঙ্গে রিলেশন তাকে আমি অ্যারো দিয়ে দিলাম। এবার তোমাকে দুটোকে কোন ইউনিটে চেয়েছে, দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও গ্রামে চেয়েছে, তাই এর গ্রাম বের করব। দেখো ক্যালসিয়াম কার্বনেটের, ক্যালসিয়াম ক্লোরাইড নয়, ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 গ্রাম। আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখানেও কিন্তু তোমাকে মেশালে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডেরও কিন্তু ভরে চেয়েছে, তাহলে কার্বন ডাই অক্সাইডেরও কিন্তু ওয়েটে চেয়েছে, গ্রামে চেয়েছে, তারও ভর বের করে ফেলবে। রিলেশন এই অবধি নিয়ে চলে এসছো মানে তোমার অঙ্ক হয়ে গেছে, হাফ ডান। এটা কিন্তু বুঝে করতে হবে, তোমাদের হয়তো বোরিং লাগতে পারে যে স্যার কিরকম ভাবে করাচ্ছেন। এই অঙ্কগুলো না যখন পরীক্ষা আসবে না, যদি না প্র্যাকটিস করো মাথা ঘোরাবে, হ্যাঁ বনবন বনবন করে ঘোরাবে, কি করবো খুঁজে পাবে না। যে টেকনিক বলছি টেকনিকগুলো ফলো করো, দেখবে খুব কাজে লাগবে। তো দেখতে হবে যে যেটা চেয়েছে সেগুলো কোন ইউনিটে চেয়েছে। দেখো এটাও ভরে চেয়েছে, গ্রামে চেয়েছে, এটাও গ্রামে চেয়েছে, তাহলে আমি গ্রাম গ্রাম লিখে দিলাম, তাহলে গ্রামগুলো বের করে ফেলবো বা ইকুয়েশন বের করে ফেলবো। এবার তোমাকে যেটা চেয়েছে তার জন্য তোমাকে দাঁড় করাতে হবে। তাহলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট দরকার, কি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে রাইট সাইডে রাখবে, যেটা দরকার সেটাকে রাইট সাইডে রেখে দাও। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি কত থেকে, কার্বন ডাই অক্সাইড যখন 44 গ্রাম হয়, তাহলে 100 গ্রাম থেকে পাচ্ছি আমরা 44 গ্রাম হচ্ছে CO2 পাচ্ছি, তাই তো? এই যে দেখো এইটা। আচ্ছা এখানে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে, ক্যালসিয়াম কার্বনেটের ভরটা চেয়েছে, তাহলে যেটা চেয়েছে সেটাকে ডান দিকে রাখতে হবে। চেয়েছে এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট চেয়েছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে ডান দিকে রাখা হয়েছে। তাহলে 44 গ্রাম থেকে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 1 গ্রাম থেকে কত, আর তোমাকে তো বলেছে যে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে কোত্থেকে, তাহলে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার, বেরিয়ে পড়লো। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু নিউমেরিক্যাল গুলো করতে হবে। ঠিক আছে, ওকে, ওকে, ক্লিয়ার নিশ্চয়ই?
এগুলো সহজ, একেবারে সহজ অঙ্ক। বলছে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। দেখো এটা খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, এখানে অনেক কনসেপ্ট রয়েছে। বলছে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে, কত গ্রাম? 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে, তার জন্য অবিশুদ্ধ জিঙ্ক কতটা প্রয়োজন। এটা ভালো করে বুঝতে হবে, কিন্তু অনেকে বুঝতে পারে না এইটা। দেখো হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করার জন্য জিঙ্ক থেকে তার রিয়াকশনটা তোমাকে জানতে হবে। তোমাকে এটা কিন্তু জানতে হবে যে জিঙ্কের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় ZnSO4 এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কার সঙ্গে কার বিক্রিয়ায়? জিঙ্কের সঙ্গে H2SO4 সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে জিঙ্ক সালফেট উৎপন্ন হয়। ঠিক আছে, এবার তোমাকে এখানে বলেছে যে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, অবিশুদ্ধ জিঙ্ক কতটা প্রয়োজন এটা তোমাকে বের করছে। আচ্ছা এখানে যে যে হাইড্রোজেনটা যেটা উৎপন্ন হলো জিঙ্ক থেকে, এটা তো বিশুদ্ধ জিঙ্ক থেকে বিশুদ্ধ হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এটা তো পিওর হাইড্রোজেন, আর এটা পিওর হচ্ছে জিঙ্ক, তাহলে পিওর জিঙ্ক থেকে পিওর হাইড্রোজেন প্রোডাকশন হচ্ছে। তোমাকে এখানে কিন্তু জিজ্ঞাসা করেছে অবিশুদ্ধ জিঙ্ক কতটা হবে। ঠিক আছে, তাহলে আমি ক্যালকুলেশন করে আগে দেখে নিই যে আমার এখানে বিশুদ্ধ হাইড্রোজেন কতটা লাগছে, মানে বিশুদ্ধ জিঙ্ক কতটা লাগছে। তোমাকে এখানে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে বলেছে, তাহলে বাই ইকুয়েশন কি হচ্ছে? জিঙ্ক হচ্ছে 65.5 গ্রাম আর হাইড্রোজেন কতটা? 2 গ্রাম। এটা বাই ইকুয়েশন আমি করলাম, ঘুরিয়ে দাও যে 2 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার জিঙ্ক লাগছে, বিশুদ্ধ জিঙ্ক লাগছে কতটা? 65.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগছে। আর 7 গ্রাম হাইড্রোজেন প্রডিউস করতে, 7 গ্রাম হাইড্রোজেন প্রডিউস করতে এতটা পরিমাণ হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক লাগছে। দেখো এইটা যেটা লাগছে এটা কিন্তু বিশুদ্ধ জিঙ্ক, এখানে কোনো ইম্পিউরিটি নেই, এটা একেবারে পিওর জিঙ্ক। তোমাকে একটা কনসেপ্ট বোঝাই যেটা দেখলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে। ধরো সাপোজ অনেকে বুঝতে পারেন যে এর পরের স্টেপটা কি করবো স্যার, এটা তো আমি বুঝতে পারলাম যে এত জিঙ্ক থেকে এতটা হাইড্রোজেন উৎপন্ন হয়, ঘুরিয়ে দিলাম যে এত হাইড্রোজেন উৎপন্ন করতে এত জিঙ্ক লাগে, আর এত হাইড্রোজেন থেকে এত হাইড্রোজেন উৎপন্ন করতে কত জিঙ্ক লাগবে। জিঙ্কের পরিমাণ তুমি বুঝতে পেরে গেছো। এবার এই যে অবিশুদ্ধ যে গল্পটা, এইটা কিন্তু সবাই বুঝতে পারে না, আমি তোমাকে একটা টেকনিক শেখাই। টেকনিক হচ্ছে এইটা, ধরো সাপোজ তোমাকে কেউ একজন ধরো বাদাম চাষ করেছে। বাদাম মানে ওই বাদামগুলো, কি বাদাম বলো তো, ওই যে ঢুলি বাদামগুলো, ঢুলি বাদাম জানো তো? আর এইরকম গুলো, এইরকম যে ছোট ছোট গুলো যে হয়, এর ভেতরে বাদাম থাকে, যে এর ভেতরে বাদাম থাকে না, আর ছোট ছোট 2টো না হলে 3টে যে ছোট ছোট বাদাম থাকে, তাই না? তাহলে ওই বাদামগুলো ধরো সাপোজ ওই বাদামে 60% বাদাম থাকে, আর হচ্ছে বাকিটা কি থাকে? খোল থাকে। ও তো উপরে তো তার খোল রয়েছে, ভেতরে 2টো করে বাদাম থাকে, 2টো বা 3টা বাদামের দানা থাকে। বলছে যে এই ঢুলি বাদামের ভেতরে 60% হচ্ছে বাদাম থাকে। মানে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তোমার যদি 100 গ্রাম যদি ওই ঢুলি বাদাম হয়, মানে ওই যদি মানে অবিশুদ্ধ ঢুলি বাদামকে বলা হচ্ছে অবিশুদ্ধ বাদাম। অবিশুদ্ধ বলতে মানে অবিশুদ্ধ বলতে আমি বলতে চাইছি যে ওর ভেতরে কিন্তু ওই খোলটা রয়েছে। তাহলে 100 গ্রাম যদি ওই খোল বাদাম হয়, খোল বাদামে কি থাকে? 60 গ্রাম হচ্ছে তোমার বাদাম থাকে, বিশুদ্ধ বাদাম থাকে, মানে বাদাম পাবে কিন্তু তুমি 60 গ্রাম, 100 গ্রাম কিন্তু তোমাকে কিনে নিয়ে আসতে হবে, তাই না? এবার ধরো কেউ তোমাকে, ধরো সাপোজ কোনো বিজনেসম্যানকে এরকম অর্ডার দিয়েছে যে আমার 40 কেজি বাদাম লাগবে, 40 কেজি আমার বাদাম লাগবে। শুনবে ভালো করে, তোমাকে বলেছে যে 40 কেজি বাদাম লাগবে, 40 কেজি আমার পিওর বাদাম লাগবে, লাগবে। ঠিক আছে, তার জন্য তুমি এই যে খোলা বাদাম, এই যে খোলা বাদামগুলো, খোল বাদামগুলো, তুমি তো এই যে 40 কেজি যে বাদাম প্রডিউস করবে, এটা কোত্থেকে? কৃষকের কাছ থেকে নিয়ে এসে প্রডিউস করবে। তাহলে কৃষকের কাছ থেকে তো সে বিশুদ্ধ বাদাম পাচ্ছে না, মানে পিওর বাদাম তো পাচ্ছে না, সে কৃষকের কাছ থেকে এই ঢুলিগুলো কিনে আনবে, তারপরে সেখান থেকে সে ছাড়িয়ে মার্কেটে বিক্রি করবে, তাই তো? তাহলে কৃষকের কাছ থেকে সে কতটা 40 কেজি বাদাম পাওয়ার জন্য সে কতটা পরিমাণ এই ঢুলি বাদামগুলো কিনবে? স্যার আপনি তো আগে থেকে বলেছিলেন যে এখানে 60% হচ্ছে বাদাম থাকে, মানে 100 গ্রাম যদি তুমি কেনো তাতে হচ্ছে 60 গ্রাম, বা যদি কেজিতে কনভার্ট করো 100 কেজিতে থাকে অ্যাকচুয়ালি বাদাম থাকে অ্যাকচুয়ালি 60 কেজি। ঠিক আছে, তাহলে দোকানদারের কাছে অর্ডার এসেছে যে আমার 40 কেজি বাদাম দরকার, তাহলে 40 কেজি বাদামের জন্য ওই ঢুলিটা কতটা পরিমাণ আনতে হবে? সে তো আর পিওর বাদাম পাচ্ছে না, এ তো ঢুলি সহ আনতে হবে। তাহলে যদি মুছে গেল কেন? হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে আমাকে সেক্ষেত্রে এত যদি বাদাম লাগবে, তাহলে আমাকে কি করতে হবে?
তাহলে স্যার আমি তো 60%-এর রেশিওতে আমি করছি যে 60 ধুট কি হচ্ছে, যদি এরকম হয় 60 কেজি বাদামের জন্য ঢুলি বাদাম কতটা লাগবে? ঢুলি বাদাম লাগে 100 কেজি। 100 কেজি হচ্ছে ওই যে ঢুলি বাদাম লাগে, ঢুলি বাদাম, ঠিক আছে, এটা হচ্ছে ঢুলি বাদাম লাগে। আর তোমার কাছে অর্ডার এসছে যে 40 কেজি আমার পিওর বাদাম লাগবে, তাহলে 40 কেজির জন্য কতটা ওই খোল বাদাম বা ঢুলি বাদাম লাগবে? 100 ডিভাইডেড বাই হচ্ছে 60 ইন্টু হচ্ছে 40। এই এত পরিমাণ হচ্ছে তোমার কি লাগবে? ওই খোল সহ বাদাম লাগবে। এবার সেখান থেকে সে কি করবে? সেখান থেকে সে বাদামগুলো ছাড়িয়ে বের করবে, সেখান থেকে দিলে মানে টোটাল এত পরিমাণ যদি সে খোল বাদাম নিয়ে আসে, সেখান থেকে কিন্তু সে 40 কেজি বাদাম পেয়ে যাবে। ঠিক আছে, 40 কেজি বাদাম পেয়ে গেল। পুরো সেম কনসেপ্ট এখানেও, পুরো সেম কনসেপ্ট। তুমি শুধু আমি জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। তোমাকে দোকানে অর্ডার দিয়েছিল, এখানে 40 কেজি বাদামের অর্ডার দিয়েছিল, এখানে বললো যে তোমাকে অর্ডার দেওয়া হচ্ছে এত কেজি হচ্ছে জিঙ্কের অর্ডার দেওয়া হয়েছে, এত এত গ্রাম জিঙ্কের অর্ডার দেওয়া হয়েছে। কত গ্রাম? 65.5 ইন্টু হচ্ছে 7 ডিভাইডেড বাই 2, এত গ্রাম জিঙ্কের অর্ডার দেওয়া রয়েছে। এবার জিঙ্কের মধ্যে কি রয়েছে? এই যেরকম খোলা বাদামের, এই যে ঢুলি বাদামের ভেতরে যেরকম তার ছালগুলো ছিল, ভেতরে বাদাম ছিল, এখানেও সেরকম জিঙ্কের যে দণ্ডটা নিয়ে আসবে বা জিঙ্কের গ্রানুয়েলস গুলো নিয়ে আসবে, তাতে কিন্তু অন্যান্য অপদ্রব্য মিশে থাকে। এতটা পরিমাণ যদি জিঙ্ক থাকে, বাকি এইগুলো কিন্তু তার অপদ্রব্য। এখানে যেরকম খোলটা তার অপদ্রব্য ছিল, এখানে কিন্তু তার এই সকল জায়গা হচ্ছে তার অপদ্রব্য, এতটা পরিমাণ জিঙ্ক। অর্থাৎ স্যার পিওর জিঙ্ক নয়, এখানে বলে দিয়েছি 88% জিঙ্ক। এখানে যেরকম আমি বলছিলাম যে 60% বাদাম পাবে, এখানে সেরকম বলেছে যে এখানে 88% হচ্ছে তুমি জিঙ্ক পাবে। তাহলে তুমি একবার ভেবে বলো যে যদি অবিশুদ্ধ জিঙ্ক যদি 100 গ্রাম হয়, তাহলে সেখান থেকে বিশুদ্ধ জিঙ্ক পাবো কত? 88 গ্রাম হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক, এটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক পাবো। ক্লিয়ার? একদম ক্লিয়ার। স্যার ওর ভেতরে অশুদ্ধি রয়েছে, তাহলে আমি তো এইটা তো আমার অবিশুদ্ধ জিঙ্ক থেকে আমি 88 গ্রাম হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক পাবো। এবার আমার এখানে বাই ইকুয়েশন কতটা দরকার? এত গ্রাম জিঙ্ক দরকার। তাহলে এখানে ইকুয়েশন রেডি করে দাও যে আমার 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্কের জন্য অশুদ্ধ জিঙ্ক দরকার কত? অশুদ্ধ জিঙ্ক দরকার 100 গ্রাম হচ্ছে অশুদ্ধ জিঙ্ক দরকার। আর এই পরিমাণ পিওর জিঙ্কের জন্য কতটা অশুদ্ধ জিঙ্ক দরকার? এইটা করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। এটাই এখানে করে দেওয়া রয়েছে। দেখো যে তোমার তো এইটা তো পিওর জিঙ্ক লাগবে, মানে পিওর বাদামের মতো। এবার তুমি তো পিওর জিঙ্ক এতটা দরকার, এটা বাই ইকুয়েশন এসছে। এবং তুমি তো তাহলে মানে বাজারে যেটা পাওয়া যায় সেটা তো অশুদ্ধ জিঙ্ক, তাতে তো পুরোপুরি জিঙ্ক থাকে না। পুরোপুরি জিঙ্ক পেতে হলে তোমাকে কিন্তু ইকুয়েশন সাজাতে হবে, দেখতে হবে সেখানে কত পার্সেন্ট জিঙ্ক রয়েছে। তো বাই ইকুয়েশন তাহলে 100 গ্রাম অশুদ্ধ জিঙ্ক থেকে পাওয়া যায় 88 গ্রাম জিঙ্ক। তাহলে এই পরিমাণ জিঙ্ক থেকে কতটা পরিমাণ হচ্ছে অশুদ্ধ জিঙ্ক দরকার হবে। এবার এই পরিমাণ অশুদ্ধ জিঙ্ক সে মার্কেট থেকে কিনে নিয়ে আনলো, এইটার থেকে সে অ্যাকচুয়ালি রিয়াকশন করে যেটা তার দরকার সেটা হচ্ছে 7 গ্রাম সে ইজিলি হাইড্রোজেন সে প্রডিউস করে দিতে পারবে। সবাই বুঝতে পেরেছো কিনা বলো? এই অঙ্কটা অনেকের অসুবিধা থাকে, তাই আমি এতক্ষণ ধরে ডিসকাস করলাম। আমি চাইলে স্কিপ করে দিতে পারতাম তাড়াতাড়ি করে, এখান তো করার ছিল, আমি তো চাইলে চলে যেতে পারতাম। অ্যাকচুয়ালি অনেকেরই অসুবিধা থাকে এই অঙ্কটায়, ওই জন্য আমি এত করে তোমাদের বুঝিয়ে দিলাম। ক্লিয়ার কিনা বলো? মোট কথা হচ্ছে যে ঢুলি বাদামের কেসটা যেরকম বললাম, পুরো সেই রকম মাথায় রাখবে যে আমি বাদাম পেতে চাই, কিন্তু আমাকে তো চাষির কাছ থেকে, কৃষকের কাছ থেকে ঢুলি সহ আমাকে বাদাম কিনতে হবে। এখানেও সেরকম জিঙ্ক শুধু তো পাচ্ছ না, জিঙ্কের সঙ্গে অন্যান্য অশুদ্ধ সহ আমাকে কিনতে হবে। এবার সেখান থেকে বিশুদ্ধ জিঙ্ক আমি নিষ্কাশন করব, বুঝতে পেরেছো? এবার বিশুদ্ধ জিঙ্ক এতটা লাগছে, এবার এতটার জন্য অশুদ্ধ জিঙ্কটা আমাকে কতটা আনতে হবে মার্কেট থেকে, তাই না? মার্কেট থেকে অশুদ্ধ জিঙ্ক আনবো, সেখান থেকে আমি বিশুদ্ধ জিঙ্ক কিছুটা পরিমাণ পাবো। সবার ক্লিয়ার? আই থিঙ্ক এরপরে আর অসুবিধা হওয়ার কথা নয়। এই অঙ্কটা সবারই প্রবলেম হয়, ঠিক আছে? ক্লিয়ার একেবারে? ওকে, ঠিক আছে, চলো। ভালো, তোমরা বুঝতে পেরেছো, আমার ভালো লাগলো। অন্যান্য অঙ্কগুলো ইজি, এই অঙ্কটা একটু ঝামেলার ব্যাপার ছিল, ওটা অনেকে বুঝতে পারে না, আমি বুঝিয়ে দিলাম। এই বাদামের কেসটা মনে রাখবে, ঠিক আছে? তো মনে থাকবে। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। রিয়াকশন লিখে ফেলো। উত্তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করেছে, এটা অ্যাকচুয়ালি স্টিম স্টেটে রয়েছে, এটা সলিড আর এটা হচ্ছে স্টিম, মানে গ্যাসিয়াস স্টেটে রয়েছে।
কি উৎপন্ন হয় বলছে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন। এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফেরিক অক্সাইড, সবাই ভুল করে দেয়, এটা হচ্ছে ফেরিক অক্সাইড, এটা হচ্ছে ফেরিক অক্সাইড, এটা ফেরিক অক্সাইড। আর এর সঙ্গে যখন এফিও যুক্ত হয়ে যায় না, তখন অ্যাকচুয়ালি হয় Fe3O4, এটাকে বলা হয় ফেরোসোফেরিক অক্সাইড। এটা ফেরিক অক্সাইড, তার সঙ্গে এফিও যুক্ত হলে এই দুটো কিন্তু আলাদা সেগমেন্ট, এটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অ্যাকচুয়ালি ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হয়। তো ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এবং হচ্ছে তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এর ক্ষেত্রেও ব্যালেন্সটা কিন্তু ভীষণ ক্রুশাল, ব্যালেন্স করতে এটার ক্ষেত্রে সমস্যা হয়। তোমাকে বলবো এর উপরে একটা স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো, দিলে দেখবে এইটাকে টার্গেট করে তুমি ব্যালেন্সটা করবে। এখানে তিনটা হচ্ছে আয়রন রয়েছে, তাহলে বাম দিকে হচ্ছে 3টা আয়রন করে দেবে, ঠিক আছে। এখানে 4টা অক্সিজেন রয়েছে, এইটাকে টার্গেট করে করছি, 4টা অক্সিজেন রয়েছে। এপাশে কটা অক্সিজেন করতে হবে, একটা অক্সিজেন ছিল, তাহলে সামনে 4 বসিয়ে দিলে 4 একে 4, মানে 4টা অক্সিজেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে 4 বসানোর সঙ্গে সঙ্গে হাইড্রোজেন তো একটা জায়গায় রয়েছে, এখানে 4 বসিয়ে দিয়েছো অলরেডি, মানে এপাশে তুমি আর কিছু করবে না, এপাশে আর কিছু করবে না, 4 তো তুমি বসিয়ে দিয়েছো, তাহলে 4 দুগুণে 8টা হাইড্রোজেন হলো, তাহলে এপাশে 8টা হাইড্রোজেন করতে হলে এখানে 4 করবে। দেখো কত ইজির ব্যালেন্স হয়ে গেল। তোমাকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু Fe3O4, এখান থেকে তোমাকে ব্যালেন্সটা স্টার্ট করতে হবে। কোথা থেকে স্টার্ট করবে? ওই Fe3O4 ওখান থেকে তোমাকে ব্যালেন্সটা স্টার্ট করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে কার সঙ্গে কার রিলেশন আছে বলো? ফেরোসোফেরিক অক্সাইড হাইড্রোজেন গ্যাস, এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম আয়রন? তাহলে হাইড্রোজেনের সঙ্গে রিলেশন হচ্ছে আয়রনের, হাইড্রোজেনের রিলেশন হচ্ছে আয়রনের রিলেশন, তাহলে হাইড্রোজেনের সঙ্গে রিলেশন হচ্ছে এই হাইড্রোজেনের সঙ্গে কার রিলেশন? আয়রনের রিলেশন। দেখো ওই জন্য অ্যারোটা এইভাবে মারা রয়েছে, ক্লিয়ার একেবারে, একদম ডান। এবার কাকে কোন ইউনিটে চেয়েছে? 8 মোল হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনকে কিন্তু এখানে মোলে চেয়েছে, এখানে কিন্তু গ্রামে চায়নি। দেখো 4 মোল, বাই ইকুয়েশন তুমি 4 মোল হাইড্রোজেন পাচ্ছ, 8 মোল হাইড্রোজেন, তাহলে এটাকে মোলে চেয়েছে। আর কত গ্রাম আয়রন প্রয়োজন, তাহলে আয়রনটাকে কিন্তু গ্রামে চেয়েছে, দেখো এই জন্য গ্রামে লিখেছি। এইগুলো লিখে নিলে, বারবার বলছি, তোমার এখন মনে হচ্ছে খুব ইজি, পরীক্ষার হলে না কনফিউশনে পড়ে যাও। যদি তুমি করতে পারছো খুব ভালো, কিন্তু না হলে যখন প্রথমে শিখছো বা ধরো তুমি আগে করতে না ভাবছো যে করবে করবে ভাবছো, আমি তো পুরো জিনিসটা বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি, মানে কেউ আগে না শিখলেও এখানে করতে পারবে। তো তুমি দেখবে যে একে কোন ইউনিটে চেয়েছে আর একে কোন ইউনিটে চেয়েছে, একে গ্রাম ইউনিটে দিয়েছে বা চেয়েছে, এটাকে মোল ইউনিটে দিয়েছে বা চেয়েছে, ঠিক আছে। দিলেই তো তোমার কাজ শর্টেড হয়ে গেছে। এবার আগে এটার গ্রামে চেয়েছে বলে এটাকে আমি গ্রামে আগে লিখে ফেলি, তাহলে এক একটা আয়রনের ভর হচ্ছে 56 করে, 3টা আয়রনের ভর হচ্ছে 168। এখানে এক একটা H2 ভর হচ্ছে 2 করে, তাহলে 4টার জন্য হবে, 4 মোলের জন্য হবে 4 দুগুণে 8 গ্রাম হতো, কিন্তু আমার তো এটা গ্রামে দরকার নেই, এই সামনে যেটা রয়েছে এটা মোল হলেই হয়ে যাবে। আমি এক্ষুনি দেখলাম এখানে যে মোলে চেয়েছে, তাহলে ওকে আর গ্রাম করব না। এবার বাই ইকুয়েশন কি বলছে এবার দেখি। আমাকে কি চেয়েছে? উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড হাইড্রোজেন, এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম আয়রন প্রয়োজন? তাহলে আয়রন কতটা প্রয়োজন বলেছে, তাহলে আয়রনটাকে ডান দিকে রাখবে, তাহলে আয়রনটাকে তুমি ডান দিকে রাখবে, এই যে ডান দিকে রেখেছি, কত? হাইড্রোজেনের সঙ্গে, তাহলে তোমাকে হাইড্রোজেনের মোলের সঙ্গে আয়রনকে কতটা চেয়েছে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে বাই ইকুয়েশন আগে লিখে ফেলো, বাই ইকুয়েশন হাইড্রোজেন কত মোল থেকে পাচ্ছ, তাহলে বাই ইকুয়েশন 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় কত মোল, কত গ্রাম আয়রন থেকে। দেখো এটা গ্রামে চেয়েছে, কিন্তু ওই জন্য এটা আর মোল করলাম না, এটা গ্রামে করলাম, এটা তোমাকে গ্রামে চেয়েছে, তাই না। তাহলে 4 মোল হাইড্রোজেনের জন্য আয়রন প্রয়োজন হয় কত গ্রাম? 168 গ্রাম, 168 গ্রাম হচ্ছে আয়রন, তাই না। এবার তোমাকে বাই ইকুয়েশন বলেছে এখানে 8 মোল হাইড্রোজেনের জন্য কত আয়রন দরকার, তাহলে 8 মোলের জন্য 8 মোল হাইড্রোজেনের জন্য কতটা হচ্ছে আয়রন প্রয়োজন, বাই ইকুয়েশন করে দাও। তাহলে এত গ্রামের জন্য এত, 8 মোলের জন্য কত, দেখো কত ইজি, দেখো ক্লিয়ার কিনা বলো। বলো ক্লিয়ার কিনা বলো। বলো ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা বলো, এই অঙ্কটা ক্লিয়ার কিনা বলো। আগে আগে অঙ্ক, আগে অঙ্ক, তারপরে পড়াটা হোক, তারপরে আমি কথা বলবো তোমাদের সঙ্গে, এই চ্যাপ্টারটা হয়ে যাক, তারপরে আমি কথা বলবো।
অঙ্কটা করে নাও। তাহলে যেটা চেয়েছে সেটাকে ডান দিকে রাখবে, অন্যটাকে বাম দিকে রাখবে, প্রথমে ইকুয়েশন সাজাবে, ঠিক আছে? তারপরে মোল সংখ্যা, এটা মোলে চেয়েছে, এই মোল থেকে এত গ্রাম আর এই মোল থেকে কত গ্রাম, ঠিক আছে? এইভাবে তোমাকে করতে হবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। বলেছে একটি গ্যাসীয় মূলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে ধরে নিলাম এক্স একটা গ্যাস, যার বাষ্প ঘনত্ব, যেটাকে আমি ডিএক্স ধরে নিয়েছি, ক্যাপিটাল ডি মানে ভেপার ডেনসিটি, অ্যাকচুয়ালি ভেপার ডেনসিটি মানে বাষ্প ঘনত্ব। তাহলে এক্স গ্যাসের হচ্ছে বাষ্প ঘনত্ব ডিএক্স, ওটার মান বলছে যে অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে দেখো অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করছে, একদম ঠিকঠাক আছে। গ্যাসটির বাষ্প ঘনত্ব এবং আণবিক ভর কত? এই যে গ্যাসটা, এই যে এক্স গ্যাসের, এর কি কি বের করতে বলেছে? বাষ্প ঘনত্ব মানে ডিএক্স বের করতে বলেছে, আণবিক ভর মলিকুলার ওয়েট এমএক্স বের করতে বলেছে। এটা কিভাবে করবে? আর কিছু ডেটা দেওয়া নেই, আর কোনো ডেটা দেওয়া নেই। তাহলে কিভাবে করবে? দেখো না, এখানে তো সুন্দর মানে অনেক হিন্ট দেওয়া রয়েছে। তুমি অক্সিজেনের ভেপার ডেনসিটি তুমি বের করতে পারবে। অক্সিজেনের ভেপার ডেনসিটি কি করে বের করবে? তুমি জানো এম ইকুয়ালস টু 2D, একদম পপুলার একটা ফর্মুলেশন। এম ইকুয়ালস টু 2 ইন্টু ডি, মানে আণবিক ভর সমান হচ্ছে 2 গুণিতক বাষ্প ঘনত্ব। তাহলে অক্সিজেনের আণবিক ভর ইকুয়ালস টু 2 গুণিতক তার বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভর কত অক্সিজেনের? 32, 2 গুণিতক তার বাষ্প ঘনত্ব, তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 16। তাহলে তুমি জাস্ট এখানে 16 বসিয়ে দাও। তাহলে 16 বসিয়ে দিলে 16 5 80, তাহলে ডিএক্স মানে কার ডিএক্স বেরোলো? এটা সেই আননোন গ্যাসের ডি বলতে বাষ্প ঘনত্ব সমান 80 বেরিয়ে গেল। বাষ্প ঘনত্বের কোনো ইউনিট নেই, 80 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা আননোন গ্যাসের প্রথমে বাষ্প ঘনত্ব বের করলাম, ঠিক আছে? ক্লিয়ার একেবারে? এবার তোমাকে কি আর কি বের করতে বলেছিল? আননোন গ্যাসের বাষ্প ঘনত্ব হয়েছে, আণবিক ভর কত? তাহলে আণবিক ভর বের করে দেবে, এম ইকুয়ালস টু 2D। দেখো আননোন গ্যাসের আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব তো বেরিয়ে গেছে, তাহলে 2 ইন্টু মানে 160 হচ্ছে তার আণবিক ভর হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো কিছুই নেই। দেখো এরপরে কি বলেছে? বলছে যদি মৌলটি ত্রিপরমাণু হয়ে থাকে তাহলে মৌলটির আণবিক ভর, পারমাণবিক ভর কত? ত্রিপরমাণু যদি হয়ে থাকে তার পারমাণবিক ভর কত? দেখো পারমাণবিক ভর মানে একটি পরমাণুর ভরের কথা বলেছে, ত্রিপরমাণু মানে 3টে পরমাণু নিয়ে গঠিত। দেখো সিম্পল কথা, যদি 3টে পরমাণু দিয়ে গঠিত হয়, তুমি ধরো কোনো যৌগের, ধরো সাপোজ ত্রিপরমাণু ওজনের ক্ষেত্রে, আমি জাস্ট এমনি তোমাকে বলছি, ধরো ওজনের ক্ষেত্রে কটা পরমাণু রয়েছে? 3টে পরমাণু, তার ধরো আণবিক ভর কত? 16 3 48, তাহলে 48 তার আণবিক ভর। তাহলে যদি আমি যদি তোমাকে বলে দিই যে অক্সিজেনের হচ্ছে আণবিক ভর O3 হচ্ছে আণবিক ভর 48, তাহলে কতগুলো পরমাণু রয়েছে? তাহলে তুমি এক একটা অক্সিজেনের ভর দিয়ে তুমি ভাগ করে দিলে তুমি পরমাণু সংখ্যা পেয়ে যাবে। বা উল্টো কেসটা যদি তোমাকে বলা হয়, যে তোমাকে বলে দেওয়া হলো যে ওজন হচ্ছে ত্রিপরমাণু, এবার ওর আণবিক ভর হচ্ছে 48, তাহলে আণবিক ভর 48 এবং ওটা ত্রিপরমাণু, 3টা পরমাণু নিয়ে গঠিত, তাহলে প্রত্যেকটা পরমাণুর ভর কত? তাহলে 3 দিয়ে ভাগ করলে যেটা আসবে ওটা হচ্ছে প্রত্যেকটা পরমাণুর ভর, মানে 16। তাহলে পারমাণবিক ভর আসবে কি করে? এই ফর্মুলেশন থেকে, যে স্যার উপরে থাকবে আণবিক ভর ডিভাইডেড বাই কতগুলো পরমাণু নিয়ে গঠিত। দেখো না, 3টে পরমাণু নিয়ে গঠিত, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকটা পরমাণুর ভর পেয়ে যাবে। তাহলে আণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে কতগুলো পরমাণু নিয়ে গঠিত, যেটাকে আমরা কি বলি? এই পরমাণু নিয়ে গঠিত যেটা, সেটাকে বলা হয় পারমাণবিকতা বা অ্যাটমিসিটি বলা হয়, ঠিক আছে? তাহলে পারমাণবিক ভর সমান হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে পারমাণবিকতা বা অ্যাটমিসিটি বলা হয়। পারমাণবিকতা 11 ক্লাস 11 যখন তোমরা আমার কাছে পড়বে, সারথী ব্যাচে সবাই থাকছো তো নাকি? সায়েন্স নেবে তো সবাই? দেখি কতজন সায়েন্স নেবে? সায়েন্স নেবে তো নাকি? সায়েন্স নিলে কেমিস্ট্রি পড়তে হবে এখানে। কেমিস্ট্রি নয়, সব সায়েন্স পড়তে হবে এখানে। আমরা তো সারথী ব্যাচে পড়াবো তোমাদের, কেমিস্ট্রি সহ অন্যান্য সায়েন্সগুলো পড়াবো। তো পারমাণবিক ভর বেরোবে কি করে? আণবিক ভর ডিভাইডেড বাই পারমাণবিকতা, এগুলো সব ক্লাস 11-এ রয়েছে। তাহলে পারমাণবিকতা মানে কতগুলো পরমাণু নিয়ে গঠিত। তাহলে আণবিক ভর তো তুমি এক্ষুনি পেয়ে গেছো 160, ডিভাইডেড বাই কত? পারমাণবিকতা মানে কতগুলো পরমাণু নিয়ে গঠিত? 3টি পরমাণু নিয়ে গঠিত, তাহলে প্রত্যেকটা পরমাণুর ভর পেয়ে গেলাম 53.33। এটা হচ্ছে তার পারমাণবিক ভর। এই তো শেষ, কমপ্লিট। ঠিক আছে, ক্লিয়ার একদম? ওকে, এইভাবে করলাম। নেক্সট হচ্ছে 1 কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিবিতে কত আয়তনে CO2 গ্যাস পাওয়া যাবে? তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হয়েছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট তাকে উত্তপ্ত করা হলো, কি উৎপন্ন হবে? কত আয়তনে CO2 গ্যাস। তাহলে একটা কম্পোনেন্ট তো পাক্কা CO2, কিন্তু আরো রয়ে গেছে CO2 বাদে আর CaO আছে। দেখো CO2 বের করে দাও এখান থেকে, আর একটা অক্সিজেন আছে এই ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে CaO হয়ে গেল। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়।
এবার কার সঙ্গে কার রিলেশন এবং কি ইউনিটের রিলেশন, বলছে 1 কিলোগ্রাম মানে 1 কিলোগ্রাম ক্যালসিয়াম, তাহলে এটা কিলোগ্রামে রয়েছে, তাই না? ওকে, এসটিপিতে কত আয়তনের CO2, তাহলে CO2 এর সঙ্গে ক্যালসিয়াম কার্বনেটের রিলেশন এবং এর আয়তনের সঙ্গে রিলেশন, তাই এখানে দেখো আয়তনের গল্প সব লিখেছি। এবার বাই ইকুয়েশন দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত আয়তন পাওয়া যায়, 22.4 লিটার এসটিপিতে বলেছে, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 22.4 লিটার। তোমাকে এখানে কি বলেছে, 1 কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে দেখো এটা কিন্তু গ্রামে রয়েছে বাবু, আবারও মনে করে দিচ্ছি এটা গ্রামে আছে, তোমাকে 1 কিলোগ্রাম বলেছে, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রামের জন্য তোমাকে বের করতে হবে, তাহলে 1 কিলোগ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড আসে 22.4 লিটার, আর 1000 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড আসবে কত, 224 গ্রাম। এবার তোমাকে যদি কেজিতে বের করতে বলে 1000 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে কেজিতে চলে আসবে, কত সহজ দেখো, ইজিলি হয়ে যাবে, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার একদম সবার হয়েছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, এরকম ভাবে আমরা কত আয়তনে CO2 গ্যাস উৎপন্ন হবে সেটা আমরা বের করতে পারবো। নেক্সট কোশ্চেনে আসছি, এইটা একটু বড় অঙ্ক বাট সহজ অঙ্ক, আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের। বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং এত চাপে, বইয়েরই অঙ্ক তোমাদের, 27 ডিগ্রি সেলসিয়াস এবং 750 চাপে 1 লিটার CO2 গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, খেয়াল করে একটু দেখো, তোমাকে যে CO2 গ্যাস উৎপন্ন করতে হবে সেটা কিন্তু এসটিপিতে দেওয়া নেই, তুমি সবসময় জন্য চেষ্টা করবে এসটিপিতে ওর আয়তন কত হচ্ছে। এসটিপিতে আয়তনটা তুমি যদি বের করে নিতে পারো তাহলে কিন্তু তুমি সেখান থেকে 22.4 এর যে রিলেশনটা, 1 মোলের যে আয়তন 22.4 লিটার, ওইটা কিন্তু তুমি ইউজ করতে পারবে। এখানে যেটা দেওয়া রয়েছে তুমি প্রথমে যখনই দেখে নেবে এরকম 27 ডিগ্রি অন্যান্য প্রেসার দেওয়া রয়েছে, তখন তুমি ধরে নেবে যে একে আমাকে কি করতে হবে, আমাকে এসটিপিতে নিয়ে আসতে হবে। এসটিপিতে নিয়ে আসার জন্য তুমি বয়েলের সূত্র ইউজ করবে। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং এত চাপে যদি গ্যাসের আয়তন যদি 1 লিটার হয়, তাহলে এসটিপিতে ওই আয়তনটা কত হবে, তাহলে আমাকে ইউজ করতে হবে P1V1/T1 P2V2/T2, বয়েলের সূত্র, বয়েলস ল ইউজ করতে হবে, বয়েলস ল ইউজ করতে হবে, তাই না? তাহলে দেখো ইনিশিয়াল আয়তন দেওয়া রয়েছে 1 লিটার, 1 লিটার বসিয়েছি এখানে 1 লিটার। ওকে, প্রেসার হচ্ছে 760 mmHg বসিয়ে দিয়েছি। আচ্ছা, T1 কত, 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, অবভিয়াসলি কেলভিনে ট্রান্সফার করবে। তাহলে ফাইনাল আয়তন, মানে ফাইনাল আয়তন না, অ্যাকচুয়ালি আমরা এসটিপিতে আয়তনটা জানতে চাইছি। এসটিপিতে চাপ কত হয়, চাপ হচ্ছে 760 mmHg, এটা দেওয়া থাকবে না, তোমাকে করে রাখতে হবে যে 760 mmHg, নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে mmHg আর কি। আচ্ছা, এই আয়তনটা আমি বের করতে চাইছি, এসটিপিতে আয়তন কত হবে সেটা V2 ধরে নিয়েছি, আর উষ্ণতা তুমি তো জানো এসটিপিতে উষ্ণতাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিই বা 273 কেলভিন। V2 যেটা উৎপন্ন হবে, মানে V2 যেটা আমরা পাবো, এটা হচ্ছে কি গো, এই যে গ্যাসের, এই যে 1 লিটার গ্যাসের এসটিপিতে আয়তন, এটা হচ্ছে এসটিপিতে আয়তন, এটা হচ্ছে এসটিপিতে ভলিউম, এটা হচ্ছে এসটিপিতে ভলিউম বা এসটিপিতে আয়তন, ঠিক আছে? ওকে, তাহলে এটা হলো এসটিপিতে আয়তন। এবার গল্পটা শোনো, কি বলেছে শোনো, এত চাপে 1 লিটার মানে এত লিটার, কিন্তু এসটিপিতে, এটা হচ্ছে এসটিপিতে এত লিটার, মানে সেম জিনিস, শুধু জাস্ট কন্ডিশন চেঞ্জ করে দেওয়া হচ্ছে যে এত ডিগ্রি সেলসিয়াস এত প্রেসারে যেটার আয়তন 1 লিটার, এসটিপিতে সেটা হচ্ছে এত লিটার, মানে দুটো একই জিনিস, শুধু কন্ডিশন চেঞ্জ করলে। তাহলে ধরে নাও এরকম ভাবে পড়তে পারো যে এসটিপিতে এত লিটার CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে কার সঙ্গে কাকে বিক্রিয়া করাতে হবে, ম্যাগনেসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া করে দাও। তোমাকে এক্ষুনি দেখিয়েছি যে কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং জল তো উৎপন্ন হবে, তার সঙ্গে একটা লবণ উৎপন্ন হবে, তাই না? তাহলে কার্বন ডাই অক্সাইড আর জল তো উৎপন্ন হবে, তার সঙ্গে একটা লবণ, এখানে ম্যাগনেসিয়াম যেহেতু রয়েছে তাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। সেখানে ক্যালসিয়াম কার্বনেট ছিল, ক্যালসিয়াম ক্লোরাইড করেছিলাম, এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে তাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড করছি। ক্লিয়ার? তাহলে এটা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার ব্যালেন্স তো তোমাদের একটু আগে শিখিয়েছি, এই দুইটাকে ধরেই তুমি ব্যালেন্স করবে, এই দুইটা ধরে এখানে 2 বসিয়ে দিলে হয়ে গেল। এবার কি চেয়েছে দেখি, কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে কার সঙ্গে কার রিলেশন গো, কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর সঙ্গে, আচ্ছা এটা CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে
লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে, তাই তো? লঘু HCl এর সঙ্গে কোনো রিলেশন নেই। এখানে বলছে CO2 উৎপন্ন করতে, দেখো কতটা CO2 উৎপন্ন করতে, এই পরিমাণ CO2 STP তে উৎপন্ন করতে। STP তে মানে তুমি এইভাবে পড়ো, STP তে এত লিটার CO2 উৎপন্ন করতে বিশুদ্ধ mg কতটা বিক্রিয়া করাতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি স্যার MgCO3 এর সঙ্গে রিলেশন হচ্ছে CO2 এর রিলেশন, এবং তোমাকে এখানে বলেছে যে কি পরিমাণ হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটকে বিক্রিয়া করাতে হবে। তাহলে এটা হচ্ছে পরিমাণ চেয়েছে, মানে এটা গ্রামে থাকবে, এটা তোমাকে গ্রামে বের করতে হবে। আর এইটা তো তোমাকে অবভিয়াসলি আয়তনে তোমাকে দেওয়া রয়েছে, এসটিপিতে দেওয়া রয়েছে, এসটিপিতে আমি বের করে নিলাম অ্যাকচুয়ালি, এসটিপিতে তোমাকে দেওয়া রয়েছে। তো তাহলে এখানে দেখো 1 মোল CO2 বাই ইকুয়েশন কি দেখা যাচ্ছে, 1 মোল CO2 মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2, রাইট? এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 উৎপন্ন করতে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট লাগছে। দেখো এটাই করা হয়েছে যে 22.4 লিটার CO2 উৎপন্ন করতে 84 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট লাগছে। এবার এসটিপিতে তো তুমি তো এক্ষুনি বের করলে যে এই আয়তন মানে হচ্ছে 0.098 লিটার। তাহলে এত লিটারের জন্য ম্যাগনেসিয়াম কার্বনেট লাগে এত গ্রাম, আর এত লিটারের জন্য কত গ্রাম লাগবে দেখো ঐকিক নিয়মে করে দিয়েছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা বলো? এই চ্যাপ্টারটা হয়ে গেলে হ্যাঁ ব্রেক দেবো। 224 লিটার, হ্যাঁ 224 লিটারই করা হয়েছে তো মনে হয় ওটা। ও 240 গ্রাম হয়ে গেছে নাকি? কোনটা গো? এটা এটা হ্যাঁ ঠিক বলেছো, এটা লিটার হবে, 224 লিটার হবে, ঠিক। এটা ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার কিনা বলো? মানে আচ্ছা যদি সাপোজ এইরকম দিত, এসটিপি যদি না দিত, তাহলে বা ধরো এইটা না দিয়ে যদি এসটিপিতে বলতো এসটিপিতে এত লিটার উৎপন্ন করতে কি পরিমাণ MgCO3 লাগে, তাহলে এত কিছু করতে হতো না। বুঝতে পেরেছো? যদি ডিরেক্টলি এসটিপি দিয়ে দিত, তাহলে এসটিপি দেয়নি বলেই এসটিপিতে ট্রান্সফার করলাম, এই আয়তনটাকে এসটিপিতে ট্রান্সফার করলাম, যে এই টেম্পারেচার প্রেসার থেকে আমি স্ট্যান্ডার্ড টেম্পারেচার কন্ডিশনে কতটা আয়তন হচ্ছে সেটা বের করলাম, তবে গিয়ে কিন্তু এই 22.4 লিটারের যে এই ব্যাপারটা আমি বসাতে পারলাম। 22.4 লিটার কিন্তু তুমি এমনি এমনি বসাতে পারবে না। তাহলে মাথায় রাখবে, সামনে পরীক্ষা, মাথায় রাখবে যে যখন 27 ডিগ্রি অন্যান্য টেম্পারেচার প্রেসার থাকবে, তখন তুমি সবসময় চেষ্টা করবে যে P1 V1 বাই T1 P2 V2 বাই T2 এই ইকুয়েশন ইউজ করে তাকে অন্য ডিফারেন্ট আয়তনে মানে সরি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে তোমাকে নিয়ে যেতে হবে, এসটিপিতে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার এসটিপিতে আয়তন বের করে ফেললে তবে তুমি 22.4 লিটারের ইকুয়েশনে বসাতে পারবে। অনেকেরই কঠিন লাগে, কিন্তু অ্যাকচুয়ালি কঠিন নয়। টোটাল 20টা অঙ্ক আছে, টোটাল 20টা আছে, টোটাল 20টা আছে, এটা 9 নম্বর হচ্ছে, এটা 9টা হয়ে গেল। 10 নম্বরে সহজ কঠিন সব মিক্সিং করে রয়েছে। এই যে অঙ্কটা আগেরটা করালাম, এগুলো হচ্ছে টাফ যদি দেয় ওগুলোই দেবে, এর থেকে বেশি আর টাফ হবে না, আমি বলে রাখলাম। ওইগুলো হচ্ছে টাফ অঙ্ক, যেটা আগে দিলাম ওইগুলো হচ্ছে টাফ অঙ্ক, এর থেকে বেশি আর টাফ হবে না। তুমি এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, আর কিছু অসুবিধা হবে না। যদি তাও কারোর যদি অসুবিধা থাকে আমাকে এখানে কমেন্টে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু এই অঙ্কগুলো একটু বুঝে করে যাও, মুখস্থ করে এই অঙ্কগুলো করতে পারবে না, একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলে তুমি কিছু খুঁজে পাবে না, ঠিক আছে? তো আশা করছি যে এত কঠিন কিছু দেবে না, মোটামুটি তোমরা যেগুলো করেছো সেগুলো দেবে, দেয় নাও আর কি আর কঠিন দেবে, এগুলোই তো দেয়। যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয়, তাহলে জলকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দাও, জল প্লাস সোডিয়াম থেকে কি উৎপন্ন হয়, এনটিপিতে কত আয়তনে H2 গ্যাস। তুমি তো জানো ধাতুর সঙ্গে ওয়াটারের বিক্রিয়া হাইড্রোজেন পাক্কা উৎপন্ন হবে, তার সঙ্গে ক্লাস 9-এ তোমরা পড়েছো যে হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, ধাতু হিসাবে এখানে সোডিয়াম ইউজ হয়েছে, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তাহলে ধাতুর সঙ্গে এইগুলো তোমাকে জানতে হবে। ধাতুর সঙ্গে জলের যখন বিক্রিয়া হবে, তাহলে এখানে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন হয়। তাহলে হাইড্রোজেন গ্যাস হলো এবং তার সঙ্গে সঙ্গে ধাতব হাইড্রোক্সাইড হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল। এবার কার সঙ্গে কার রিলেশন গো এখানে, এত গ্রাম জলকে, তাহলে জলের সঙ্গে রিলেশন কার, জলের সঙ্গে রিলেশন হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে এনটিপিতে কত আয়তনে H2 গ্যাস, তাহলে H2 গ্যাসের সঙ্গে জলের রিলেশন, H2 গ্যাসের সঙ্গে জলের রিলেশন, এইটা হচ্ছে রিলেশন দিয়েছে। এবার এত গ্রাম জলকে, তাহলে জলকে হচ্ছে ভরে দেওয়া রয়েছে, তাহলে ভর বের করে ফেলবে, 2 গুণিতক হচ্ছে 18, এক একটা মোলের জন্য 18 গ্রাম করে, তাহলে 2 মোলের জন্য 36 গ্রাম।
কতটা হাইড্রোজেন গ্যাস, কত আয়তনের হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনকে কিন্তু আয়তনে চেয়েছে, তাহলে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে মানে 22.4 লিটার। এই তো হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে এখানে, তাই না? তাহলে তবে এনটিপিতে কত আয়তনের হাইড্রোজেন, তাহলে কত আয়তন চেয়েছে, হাইড্রোজেনকে আয়তনে চেয়েছে মানে হাইড্রোজেনকে ডান দিকে রাখবে, তো ডান দিকে রয়েছে তো অসুবিধা নেই। তাহলে 36 গ্রাম থেকে পাওয়া যায় 22.4 লিটার, আর তোমাকে 4.5 গ্রামের জন্য কতটা হাইড্রোজেন লাগবে, এই তো উত্তর হয়ে গেছে। সহজ, দেখো এগুলোই আসে পরীক্ষায়। এবার এগুলোকে ব্যালেন্স করতে হলে এই যে সোডিয়ামের আগে তুমি মনে রাখবে, সোডিয়ামের আগে 2 বসাবো, সোডিয়ামের আগে 2 বসিয়ে দিলে তাহলে তুমি এখানে 2 বসিয়ে দাও মানে এখানেও 2 বসাতে হবে, সোডিয়ামের আগে 2 করার জন্য 2 বসা দিলে 2 বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন হচ্ছে 2 হয়ে গেল, অক্সিজেন 2 করতে হলে বাম দিকে এখানেও 2 করতে হবে, দিলে 2 হয়ে গেল। হাইড্রোজেন দেখো 2 দুগুণে 4, এখানে 2 এখানে 2 মানে 4 হয়ে গেল। তাহলে এখান থেকে ব্যালেন্সটা শুরু হচ্ছে, এইখান থেকে এখানে স্টার দিয়ে রাখবে, সোডিয়ামের আগে 2 দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, সোডিয়ামের আগে 2 দিয়ে দিলে কাজ হয়ে যাবে। বিক্রিয়া এইভাবে মেলাতে হবে, এগুলো প্র্যাকটিস ছাড়া হবে না বাবু, এগুলো প্র্যাকটিস ছাড়া একদম মেলাতে পারবে না, মানে প্র্যাকটিস করতে হবে এগুলো। আর কিছু কিছু জায়গায় যেরকম অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ জল উৎপন্ন হয়, কার্বনেটের সঙ্গে কোনো ধাতব কার্বনেটের সঙ্গে যখন তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিডের বিক্রিয়া করাবে, কার্বন ডাইঅক্সাইড জল তো পাক্কা উৎপন্ন হবে, তার সঙ্গে সঙ্গে ওই যে ক্লোরাইডগুলো উৎপন্ন হচ্ছে, MgCO3 হলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, CaCO3 হলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে, এইভাবে তোমাকে মনে রাখতে হবে টেকনিকটা, ঠিক আছে? হয়ে গেল তাহলে এইভাবে। এটাও ক্লিয়ার সবার? এটাও ক্লিয়ার নিশ্চয়ই? 11 দাগ, এটাও তো তোমাদের বইয়ের অঙ্ক, একদম ডিট্টো অঙ্ক, বইতে তোমাদের PYQ-তে মনে হয় এসছিল এই অঙ্কটা, জাস্ট একবার রিভিশন করার জন্য একবার বলে যাচ্ছি। বলছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটার এবং CO2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আমি কোশ্চেন পড়ছি না, আমি এর মাধ্যমে কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, বলছে 100 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ এই যে দেখো, না 100 গ্রাম না, বলছে 50 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায়, CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, CO2 আর ওয়াটার উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড, CO2 আর ওয়াটার আছে, CO2 উৎপন্ন হচ্ছে। এবার বলছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে দেখো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, কত গ্রাম? 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম হচ্ছে CO2, 22 গ্রাম হচ্ছে CO2, 39 গ্রাম হচ্ছে ওয়াটার, 39 গ্রাম হচ্ছে ওয়াটার, কোথায় গেল 39 গ্রাম ওয়াটার? 39 গ্রাম ওয়াটার নয়, ওটা 9 গ্রাম হবে, ভুল আছে, এটা হচ্ছে 9 গ্রাম ওয়াটার। 9 গ্রাম ওয়াটার উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন, মানে এই যে HCl এর এইটা তোমাকে কতটা প্রয়োজন জিজ্ঞাসা করেছে, এই HClটা কতটা প্রয়োজন জিজ্ঞাসা করেছে, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যাও বের করতে বলেছে। কত সহজ ব্যাপার দেখো, তুমি খেয়াল করে দেখো, ক্যালসিয়াম কার্বনেট এমনি বাই ইকুয়েশন প্রথমে তুমি ব্যালেন্স করাবে, ব্যালেন্স করিয়ে দিলে আমি এক্ষুনি বললাম যে কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় লবণ মানে কার্বন ডাইঅক্সাইড আর জল পাক্কা তৈরি করে দেবে, আর একটা ক্লোরাইড উৎপন্ন হবে। এবার যেহেতু তুমি HCl ইউজ করছো, ক্যালসিয়াম ক্লোরাইড হবে, যদি H2SO করতে তাহলে ক্যালসিয়াম সালফেট হতো এখানে, বুঝতে পেরেছো? এইভাবে বাই ইকুয়েশন প্রথমে দেখো, বাই ইকুয়েশন হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 73 গ্রাম, দেখো HCl এর ভর কত? HCl এর ভর হচ্ছে 1 + 35.5, সামনে 2 গুণ করা রয়েছে, সামনে 2 গুণ করা রয়েছে মানে 73 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 73 গ্রাম HCl এর সঙ্গে বিক্রিয়া করে 111 গ্রাম, বাই ইকুয়েশন এগুলো, 111 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, 18 গ্রাম হচ্ছে ওয়াটার এবং 44 গ্রাম হচ্ছে CO2 প্রোডাকশন করছে। এবার তোমাকে বলেছে যে এইটার পরিমাণ হচ্ছে অর্ধেক করে দেওয়া হলো, এইটার পরিমাণও যেটা ছিল সেটাতে অর্ধেক করে দেওয়া হলো, এটার পরিমাণ অর্ধেক করে দেওয়া হলো, এটার পরিমাণ অর্ধেক করে দিলে এই যে প্রোডাকশনের জন্য কতটা HCl লাগবে। দেখো বাবু, এখান থেকে এটা অর্ধেক করে দিয়েছো, এখান থেকে এটা অর্ধেক, এটা থেকে এটা অর্ধেক, এটা থেকে এটা অর্ধেক, তাহলে এর পরিমাণও অর্ধেক পরিমাণ লাগবে। তাহলে এমনি দরকার ছিল 100 গ্রামের জন্য দরকার ছিল 73 গ্রাম, তাহলে 50 গ্রামের জন্য লাগবে কত? তার অর্ধেক হয়ে যাবে, ওই জন্য ডিভাইডেড বাই 2 মানে 36.5 গ্রাম লাগবে, এই পরিমাণ হচ্ছে HCl লাগবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট অ্যান্সার হচ্ছে এই পরিমাণ হচ্ছে HCl হচ্ছে 36.5 গ্রাম HCl লাগবে। প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা তুমি জানো 36.5 গ্রাম HCl মানে হচ্ছে 1 মোল HCl, তো তাই না? এক মোল মানে কি, HCl এর ভর কত? HCl এর আণবিক ভর কত? H হচ্ছে 1 আর ক্লোরিনের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 35.5, মানে এখানে তো 36.5 হচ্ছে 36.5।
দেখো 36.5 হচ্ছে, তাই না? তো এইভাবে আমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবো। ক্লিয়ার কিনা বলো, বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, ভরের নিত্যতা সূত্র অনুযায়ীও করা যাবে, হ্যাঁ ওটাও করতে পারো। এটা একদম সহজ আর কি, একেবারে ইজি, যে এইটা যদি অর্ধেক হয় তাহলে এটাও অর্ধেক হবে, সব অর্ধেক অর্ধেক হয়ে গেছে, তাহলে এটাও অর্ধেক করে ভরের নিত্যতা সূত্র দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার কিনা বলো? আরেকবার করে রিভিশন করছো তো, তুমি তো আর নতুন করে শিখছো না, তাও তো আমি অনেক জিনিস বলে বলে যাচ্ছি। ভারত দেখে, খোলা পাত্রে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসাবে ভরের কি পরিবর্তন করে? এগুলো খুব ট্রিকি অঙ্ক, মানে বুঝতে মাথা খারাপ হয়ে যায় বাচ্চাদের। খুব ট্রিকি অঙ্ক। আমি একটু বলে দিই, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি হয়? ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। দেখো রিয়াকশন দেওয়া রয়েছে, ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করো ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, মানে পোড়া চুন, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এবার ধরো এখানে একটা কন্টেনার রয়েছে, এখানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছো, এখানে দেওয়া রয়েছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছো, এখানে বার্নার দিয়ে উত্তপ্ত করছো। উত্তপ্ত করলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি করবে? ওই পাত্র দিয়ে, খোলা পাত্রে তুমি কাজ করছো, খোলা পাত্রে কাজ করছো, কার্বন ডাই অক্সাইড এখান থেকে কি হয়ে যাবে? বেরিয়ে যাবে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কে? ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকবে। এবার এখানে বলছে উত্তপ্ত করলে শতকরা ভরের কি পরিবর্তন হবে, মানে ইনিশিয়াল ভর কত ছিল, এখন ভর কতটা হয়েছে, মানে ওটাকে পার্থক্য বের করবে। ইনিশিয়ালি একটা ভর ছিল, এই ক্যালসিয়াম কার্বনেটের একটা প্রথমে ইনিশিয়াল ভর কত ছিল? 10 গ্রাম ছিল। উত্তপ্ত করার পরে কার্বন ডাই অক্সাইড ওখান থেকে বেরিয়ে চলে গেল, বুঝবে ভালো করে। এখানে 10 গ্রাম ভরের ক্যালসিয়াম কার্বনেট ছিল, এবার একে উত্তপ্ত করার পরে কার্বন ডাই অক্সাইড ওখান থেকে বেরিয়ে চলে গেল, তাহলে পড়ে থাকবে কে? ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকবে। তাহলে উড়ে চলে গেল মানে কি? ভর কিছুটা কমে গেল। ধরো 10 গ্রাম ছিল, 10 গ্রাম থেকে এখন 6 গ্রাম, আমি ধরে নিচ্ছি 6 গ্রাম পড়ে আছে, মানে কত গ্রাম চলে গেছে? 4 গ্রাম চলে গেছে। তাহলে পরিবর্তন মানে ভরের কি পরিবর্তন হলো? এখন পড়ে আছে কত, কতটা পড়ে আছে? 4 গ্রাম পড়ে রয়েছে। তাহলে তুমি এরকম বলবে যে 10 গ্রাম থেকে পরিবর্তন হয় 4 গ্রাম। ভরের পরিবর্তন, শতকরা পরিবর্তন তোমাকে বলেছে। তাহলে 100 গ্রামের জন্য কত হবে? তাহলে 10 গ্রামের জন্য পড়ে থাকে হচ্ছে বা পরিবর্তন হয় 4 গ্রাম, একের জন্য কত, 100-র জন্য কত, এইভাবে তোমাকে করতে হবে। একদম সেম সেম ক্যালকুলেশন। তাহলে তোমাকে দেখতে হবে এখানে ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কতটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। 100 গ্রাম থেকে উৎপন্ন হয় অ্যাকচুয়ালি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে তোমাকে তো বলেছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করা হচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইড কতটা উৎপন্ন হবে? যতটা উৎপন্ন হবে সে চলে যাবে, তাকে আর তুমি ধরতে পারবে না, উড়ে চলে যাবে। তাহলে 10 গ্রামকে যদি উত্তপ্ত করো তাহলে সেখান থেকে উৎপন্ন হবে 4.4 গ্রাম। এটা কি অ্যাকচুয়ালি CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা CO2 গ্যাস। এ তো পালিয়ে গেছে, বলে যাও পাখি যা রে, না যাও পাখি, না ভুলে যাচ্ছি লিরিক্স, যাও পাখি, যাও পাখি যাও নাকি গো, হাওয়া চলো চলো, আচ্ছা ভুলে গেছি আমি, আবার পরে পরে যখন আসবে আর কি, তখন যখন মনে পড়বে তখন আমি বলবো, হ্যাঁ। তো 10 গ্রাম থেকে তাহলে CO2 এতটা পরিমাণ কি উৎপন্ন হয়েছে, এ পালিয়ে গেছে, তাহলে পড়ে আছে এখন কত? আমার তো দরকার পড়ে আছে কতটা। তাহলে বাবুরাম CO2 বেরিয়ে গেছে, অবশিষ্ট তাহলে ভর কত? CO2 বেরিয়ে গেলে অবশিষ্ট পড়ে থাকা ভর কত? এই পরিমাণ তো পালিয়ে যাবে, এ তো চল পলায়ে যাই। তাহলে এ তো পালিয়ে গেছে স্যার, পড়ে আছে এখন 10 থেকে বিয়োগ করতে হবে 5.6 গ্রাম, এখন পড়ে রয়েছে। আমার তো এই পড়ে থাকাটা দরকার, এই যে ক্যালসিয়াম অক্সাইড কতটা পড়ে রয়েছে এখানে, না সেটা তো দরকার। এই যে পড়ে রয়েছে এটা তো ক্যালসিয়াম অক্সাইড পড়ে রয়েছে, তাই না? ঠিক। তাহলে এখন ভরের পরিবর্তন কি হলো? পরিবর্তন মানে তুমি তো আর দেখতে পাচ্ছ না, তুমি তো কন্টেনারে উত্তপ্ত করে দিয়েছো, CO2 তো ফুট করে উড়িয়ে পালিয়ে গেছে। তাহলে পড়ে আছে যেটা, তারই ভর তুমি পাচ্ছ। তার ভর কত পাচ্ছ? তার ভর কতটা পাচ্ছ? উড়ে পালিয়ে গেছে এতটা, তাহলে পড়ে আছে এখন 5.6 গ্রাম। তুমি এখন পরিমাপ করছো, দেখছো কন্টেনারে উত্তপ্ত করার পরে দেখছো ওয়েট মেজারিং, মানে তুমি ওয়েইং মেশিনে তুমি দেখছো যে এখন পড়ে আছে 5.6 গ্রাম। তাহলে গেছে কত? এতটা পরিমাণ চলে গেছে। তাহলে ভরের পরিবর্তন, তাহলে স্যার পরিবর্তন হয়েছে, এখন ছিল ইনিশিয়ালি 10 গ্রাম, ইনিশিয়ালি ছিল স্যার 10 গ্রাম, তাহলে সেখান থেকে চলে গেছে এতটা পরিমাণ, তাহলে পড়ে আছে এত। ঠিক আছে, এবার তোমাকে শতকরা পরিবর্তনটা বের করতে বলেছে। তাহলে 10 গ্রাম থেকে হচ্ছে পড়ে থাকে হচ্ছে 5.6 গ্রাম, 1 গ্রামের জন্য কত, আর 100 গ্রাম শতকরা বের করতে বলেছে, 100 গ্রামের জন্য তোমার কতটা পরিমাণ পড়ে থাকবে। তাহলে 56 গ্রাম বা 56% হচ্ছে পড়ে থাকবে আর কি। এই হচ্ছে অঙ্ক। বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো কিনা বলো?
যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, তারপরে আবছায়া জানালার কাঁচ, আমি কি আমাকে হারিয়েছি বাঁকে, তারপরে আর কি শান্তিকা লিখে দেবে এরকম, তো দিলে আমি দেখে দেখে গাই দিব। আমার লিরিক্স ভুল হয় না, কিন্তু আমি কনফিডেন্সের সঙ্গে আমি ভুল গান গাই আর কি, মানে আমার ভাষা ঠিক থাকে না। হুম, কিন্তু সুর আমার ঠিক থাকে, তালে ঠিক আছে, কিন্তু লিরিক্স আমার গন্ডগোল, তাল আমার সবসময় ঠিক আছে। ঠিক আছে স্যার, এক্সামে আগের ম্যাথটা কিভাবে লিখবো? আগের ম্যাথটা পরীক্ষায় এরকম করে ভাষায় একটু লিখে দেবে যে এত গ্রাম থেকে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এত গ্রামের সঙ্গে বিক্রিয়া করে এত গ্রামের সঙ্গে এটা এটা বিক্রিয়া করে এত গ্রাম হচ্ছে HCl উৎপন্ন করছে, সুতরাং এত গ্রামের জন্য এত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে প্রয়োজনীয় HCl এর পরিমাণ হলো, দিয়ে ভাগ করে দেবে, আর কিছু করতে হবে না, স্যারকে বুঝিয়ে দেবে, স্যার বুঝে নেবে। ঠিক আছে, এরকম ভাবে ভাষায় লিখবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে, চলো। তুমি ফ্যান পেজ তুমি বানাও, তুমি ফ্যান পেজ তৈরি করো, আমি জানি না, তোমাকে চিনতে পারবো না। বং মিস্ট্রি ক্রিউ, চিনতে পারবো না। স্যার ফিজিক্যাল সায়েন্সের র্যাঙ্কে আমার নাম দেখাচ্ছে না, আমি কি পেয়েছি? তোমার নিজের মাই এক্সাম রিপোর্টে দেখো, ওখানে অনেকে যাদের এক্সাম দিতে সমস্যা হয়েছিল তাদের হয়তো 0 দেখাচ্ছে, বা যাদের সাবমিট হয়নি তাদের হয়তো নাম আসেনি। ওই সময় সার্ভারের অ্যাকচুয়ালি প্রবলেম চলছিল, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে। রাতে যারা দিয়েছে তাদের তো একদম ঠিকঠাক আছে, রাতে যারা দিয়েছিল, তো বাকিদের অসুবিধা হলে হতে পারে। আচ্ছা, এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো তো সবাই? ক্লিয়ার কিনা বলো তো এই অঙ্কটা? আই থিঙ্ক সবার ঠিক কি আছে, তাই না? ওকে, নেক্সট হচ্ছে 50 গ্রাম HGO কে উত্তপ্ত করলে কি পরিমাণ O2 পাওয়া যায়? HGO কে উত্তপ্ত করেছো, সেখান থেকে O2 পাওয়া যাবে, আর তার সঙ্গে এইগুলো জানতে হবে, O2 পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে মার্কারি উৎপন্ন হবে। এটা তো তোমাকে মনে রাখতে হবে যে HGO কে উত্তপ্ত করলে মার্কারি উৎপন্ন হবে এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন উৎপন্ন হবে। এবার ব্যালেন্স করবে কোত্থেকে? O2 কে ধরে ব্যালেন্স করে দেবে, O2 কে ধরে ব্যালেন্স করবে, এখানে দুটো অক্সিজেন রয়েছে, এপাশে 2 বসিয়ে দাও, দুটো বসালে এখানে মার্কারি 2 হয়ে গেল, মার্কারি 2 হয়ে গেলে এখানে সামনে 2 বসিয়ে দাও, হয়ে গেল ব্যালেন্স। ঠিক আছে, এবার এটা তো সহজ। 50 গ্রাম HGO কে উত্তপ্ত করলে, মানে HGO এর সঙ্গে রিলেশন কার? যে পরিমাণ O2 পাওয়া যায় সেই ওজনের O2 পেতে হলে কত গ্রাম ক্লোরেট। দেখো, এটা দুটো পার্টে অঙ্ক রয়েছে, এগুলো যদি দেয় তাহলে একটু ধীরে সুস্থে সাবধানে একটু চিন্তা ভাবনা করে করবে, নেমে যাবে। বলেছে 50 গ্রাম HGO কে উত্তপ্ত করলে যে পরিমাণ O2 পাওয়া যায় সেই ওজনের O2 আমাকে পেতে হবে। কোত্থেকে পেতে হবে? পটাশিয়াম ক্লোরেট থেকে পেতে হবে। তখন কতটা পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে তুমি উত্তপ্ত করবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছে 50 গ্রাম HGO কে উত্তপ্ত করলে তো O2 পাওয়া যায়। এবার তোমাকে স্পেসিফাই করে দিয়েছে যে 50 গ্রাম আমি HGO কে উত্তপ্ত করলাম, তাহলে O2 কতটা উৎপন্ন হবে? এই পরিমাণ O2 উৎপন্ন হবে। বাই ইকুয়েশন তুমি ইউজ করে দেখলে যে এত গ্রাম থেকে আসে এত গ্রাম O2, আর 50 গ্রামের জন্য কতটা O2 আসবে। বলছে এই যে O2, এইটা আমি প্রোডাক্ট করতে চাই কোত্থেকে? ক্যালসিয়াম ক্লোরাইড থেকে। ক্যালসিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে, ক্লোরেটকে উত্তপ্ত করলে KCl এবং O2 উৎপন্ন হয়, তোমরা শুরুতে করেছো। তাহলে এই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কতটা ক্যালসিয়াম ক্লোরাইড লাগবে? ক্লোরেট কিন্তু KClO3 কতটা লাগবে সেটা তাহলে KClO3 ইকুয়েশন থেকে আসতে হবে। তাহলে অক্সিজেনের পরিমাণ আমি জানি, এই পরিমাণ অক্সিজেন দরকার, কিন্তু দরকার পটাশিয়াম ক্লোরেট থেকে। তাহলে ইকুয়েশন সাজাও, 2KClO3 থেকে 2KCl প্লাস হচ্ছে 3O2। এবার দেখো এখানে একটু খেয়াল করে দেখো তুমি, যে এর পরিমাণ কত? এত গ্রাম, আর এর পরিমাণ হচ্ছে অক্সিজেন হচ্ছে 96 গ্রাম। তাহলে দেখো বাই ইকুয়েশন তুমি কি চালাবে, যে 96 গ্রাম অক্সিজেনের জন্য পটাশিয়াম ক্লোরাইড লাগে 245 গ্রাম। দেখো লিখেছি, দেখো 96 গ্রাম অক্সিজেনের জন্য এত গ্রাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড লাগে, আর এত গ্রাম অক্সিজেনের জন্য কতটা ক্লোরাইড লাগে। এইটা বুঝতে পেরেছো কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? বলো ক্লিয়ার কিনা বলো, বলো এটা বুঝতে পেরেছো কিনা বলো। মানে
এইটা উত্তপ্ত করলে অক্সিজেন পাবে। কতটা অক্সিজেন পাবে? এই পরিমাণ অক্সিজেন পাবে। কারণ কি 50 গ্রাম HGO কে উত্তপ্ত করে তোমাকে অক্সিজেন প্রডিউস করতে বলেছে, তাহলে এই পরিমাণ অক্সিজেন। বলছে এই সেম পরিমাণ আমি অক্সিজেন পেতে চাই আরেকটা অন্য সোর্স থেকে। কোন সোর্স থেকে? বলছে আরেকটা সোর্স হচ্ছে, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করেও অক্সিজেন পাওয়া যায়। এই পরিমাণ সেম পরিমাণ অক্সিজেন যদি আমি এখান থেকে পেতে চাই, তখন কতটা পরিমাণ উত্তপ্ত করতে হবে? তাহলে তোমার তো অক্সিজেনের পরিমাণ ফিক্স রয়েছে, আর এ পাশের ইকুয়েশন তো তুমি জানো, 96 গ্রাম থেকে আসে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় এতটা উত্তপ্ত করলে, আর এই অক্সিজেন পাবো কতটা উত্তপ্ত করলে, ঐকিক নিয়মে হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, চলো 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 নেক্সট 14 দাগে 2.5 গ্রাম ইথিলিনের দহনের জন্য কত গ্রাম অক্সিজেন গ্যাসের প্রয়োজন? দেখো তোমাকে এখানে ইথিলিনের দহন করতে বলেছে, তাহলে ইথিলিন হচ্ছে C2H4, তার দহন মানে অক্সিজেনের প্রেজেন্সে তোমাকে দহন করাতে হবে। তাহলে C2H4 প্লাস O2 থেকে হচ্ছে CO2 প্লাস হচ্ছে ওয়াটার উৎপন্ন হবে। এবার এটাকেও তোমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সের জন্য তোমাকে কি করতে হবে? এখানে অ্যাকচুয়ালি এই সকল ব্যালেন্সের গুলোর একটা সিস্টেম রয়েছে। হাইড্রোকার্বনের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় তাদের একটা ব্যালেন্স রয়েছে। তো তো আপাতত তুমি কি করবে? এইটাকে তুমি ফিক্স রাখবে, এইটাকে তুমি ফিক্স রাখো, এই C2H4 কে তুমি ফিক্স রাখো। তাহলে এর দুটো কার্বন রয়েছে, এই দুটো কার্বন করার জন্য এখানে 2 বসাও, তাই না? তাহলে আর হাইড্রোজেন এখানে দেখো হাইড্রোজেন 4টা রয়েছে, একে তো ফিক্স রাখবো, এটাকে সবসময় যার দহন হবে তাকে ফিক্স রাখবে। তাহলে এই পাশে কার্বন হচ্ছে দুটো, এ পাশে কার্বন দুটো করার জন্য 2 বসিয়ে দিলাম। এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা, এ পাশে 4টা হাইড্রোজেন করার জন্য সামনে 2 বসিয়ে দিলাম, তাহলে 4টা হাইড্রোজেন হয়ে গেল। এবার এগুলো থেকে দেখো অক্সিজেন কটা আসছে, 2 দুগুণে 4টা আর সামনে 2, তাহলে 4 2 6টা, তাহলে এখানে সামনে 3 বসিয়ে দাও, দিলে দেখো 6টা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে ব্যালেন্স হয়ে গেল। তাহলে ব্যালেন্সের কি বললাম? রুলসটা হচ্ছে এটা C2H4 প্লাস হচ্ছে O2 থেকে সবসময় যখন হাইড্রোকার্বন যখন দহন হয় তখন কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে জল উৎপন্ন হয়। এটাকে তুমি ফিক্স রাখবে, দুটো কার্বন রয়েছে তাই এখানে 2 বসিয়ে দেবে। 4টা হাইড্রোজেন রয়েছে তাই এই পাশে 4 করতে হলে 2 বসাবে। এবার দেখো অক্সিজেন তো সব তো বসানো হয়ে গেছে, তাহলে বাকি অক্সিজেনটা এখানে সমান করবে। 2 দুগুণে 4টা আর 2 6টা, তাহলে এখানে 3 বসিয়ে দিলে 3 দুগুণে 6টা হয়ে গেল। এইভাবে ব্যালেন্স হবে। ঠিক আছে, ক্লিয়ার একদম? এবার তুমি ঠিকঠাক করে ফেলো না। এবার তোমাকে তো এত গ্রাম ইথিলিনের সঙ্গে, তাহলে ইথিলিনের সঙ্গে কানেকশন হচ্ছে অক্সিজেনের কানেকশন, এই যে ইথিলিনের সঙ্গে অক্সিজেনের কানেকশন। এবার দুটোই গ্রামে গ্রামে চেয়েছে, তাহলে বাই ইকুয়েশন কি হবে? বাই ইকুয়েশন হচ্ছে 28 গ্রাম ইথিলিন থেকে ইথিলিনের দহনের জন্য অক্সিজেন লাগে, এটা তো 32 করে, 32 গুণিতক 3, এটা হচ্ছে 3 গুণিতক 32 আর কি, তাই না? তাহলে 3 গুণিতক 32 মানে 96 গ্রাম লাগছে। আর এখানে তোমাকে বলেছে 2.8 গ্রামের জন্য কতটা অক্সিজেন লাগবে, এত গ্রাম হচ্ছে অক্সিজেন লাগবে। ইউনিটটা দিতে ভুলবে না, আমি এখানে ইউনিট দিইনি, ইউনিট না দিলে কিন্তু ভুলে যাবে, কিন্তু আমি বলে দিলাম ইউনিট যদি না দাও তাহলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, ইউনিট যদি না দাও তাহলে ভুল হয়ে যাবে, পরীক্ষায় নাম্বার দেবে না। ঠিক আছে, আবার একজন পাঠিয়ে দিয়েছে নি লিরিক্স, যাও পাখি বলো। ঠিক আছে, হবে আজকে লাস্টে হবে। স্পিড হবে। অঙ্ক করাচ্ছি না, এরপরেরটা স্পিড নিয়ে নেবো। অঙ্কগুলো কি করবো বলো, একটু বোরিং জিনিস, কি করা যায় বলো? অঙ্ক হচ্ছে না, অঙ্কতে তো এরকম আস্তে আস্তে ধরে ধরে করাতে হবে। অন্য জিনিস হলে আমি স্পিড নিয়ে নিতাম, এরপরে এগুলো স্পিডে চলবে। অঙ্কতে কি করবো বলো তো? এই তো হয়ে গেল 5টা অঙ্ক রয়েছে। এত গ্রাম নিশাদল এবং তার সঙ্গে চুনের মিশ্রণকে উত্তপ্ত করলে, নিশাদল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা খেয়াল রাখবে, নিশাদল মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এত গ্রাম নিশাদল এবং তার সঙ্গে চুনের মিশ্রণকে উত্তপ্ত করলে, তাহলে নিশাদলের সঙ্গে চুন মানে পোড়া চুনের কথা বলেছে, পলিচুন বলেনি কিন্তু, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ কত? তাহলে পাক্কা তুমি বুঝতে পেরে গেছো অ্যামোনিয়া তো উৎপন্ন হবেই হবে। আবার দেখো, আচ্ছা অ্যামোনিয়া যদি উৎপন্ন হয়ে যায়, এখান থেকে অ্যামোনিয়া হয়ে গেল, তোমার মনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে ক্লোরিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড একটা পাক্কা হবে। আর কি, আর জল হওয়ার একটা চান্স রয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হওয়ার। এগুলো তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এগুলো মানে তুমি একটা হিন্ট তুমি এমনিতেই পাচ্ছ যে অ্যামোনিয়া তৈরি হয়ে গেছে, এখানে একটা হচ্ছে ক্লোরিন ক্যালসিয়াম প্লাস মাইনাসের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে আর ওয়াটার প্রোডাকশন করবে। তোমাকে এগুলো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, এগুলো কিছু নয়। মনে হচ্ছে একটা খাতায় সুন্দর করে লিখে নাও যে ইকুয়েশন গুলো বারবার, কেমিক্যাল ক্যালকুলেশনে শুধু ইকুয়েশন যদি দাঁড় করে দাও সব কাজ শেষ। এর ইকুয়েশন, ব্যালেন্সড ইকুয়েশন হচ্ছে এর মেন, তাই না? এবার নিশাদলের সঙ্গে চুনের মিশ্রণে
বলেছে কে উত্তপ্ত করলে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ কত, তাহলে রিলেশন হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে নিশাদলের রিলেশন। তাহলে নিশাদলের সঙ্গে অ্যামোনিয়ার রিলেশন দেখো, এই জন্য রিলেশন এইভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার বাই ইকুয়েশন কি হচ্ছে, বাই ইকুয়েশন হচ্ছে এত গ্রাম, আচ্ছা হ্যাঁ, এত গ্রাম থেকে এত গ্রাম নিশাদল থেকে উৎপন্ন হয় এত গ্রাম অ্যামোনিয়া, আর তোমাকে এখানে বলেছে এত গ্রাম নিশাদলের থেকে হচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ কত উৎপন্ন হবে। তাহলে 2.675 এর জন্য কতটা অ্যামোনিয়া উৎপন্ন হবে। খুব সহজ, দেখো জাস্ট ইকুয়েশন দাঁড় করে দিলে তোমার অঙ্ক শেষ। দেখো দেখো দেখো, ক্লিয়ার, একদম ক্লিয়ার এটা। ওকে চলো, নেক্সট হচ্ছে 20 গ্রাম NaOH। আচ্ছা, গ্রামকে GM লেখা হয় না, জি লেখা হয় শুধু, হ্যাঁ এখানে ভুল করে দিয়েছে আমার এডিটর। 20 গ্রাম NaOH কে প্রশমিত করতে কি পরিমাণ HCl এর প্রয়োজন, তাহলে অ্যাসিডকে ক্ষার দ্বারা প্রশমিত করলে কি উৎপন্ন হবে, লবণ আর জল উৎপন্ন হবে। তাহলে NaOH প্লাস HCl থেকে হচ্ছে NaCl প্লাস হচ্ছে ওয়াটার ফর্মেশন হবে। তাহলে অ্যাসিড প্লাস ক্ষার থেকে হচ্ছে লবণ প্লাস জল উৎপন্ন হবে, এ ব্যালেন্সড হয়ে রয়েছে। এবার 20 গ্রাম NaOH কে প্রশমিত করতে কি পরিমাণ HCl, তাহলে NaOH এর সঙ্গে HCl এর হচ্ছে রিলেশন, তাহলে NaOH এর সঙ্গে HCl এর রিলেশন, এই দুজনের রিলেশন এবং দুজনের গ্রামে গ্রামে রিলেশন। তাহলে আগে বাই ইকুয়েশন করো, 40 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 36.5 গ্রাম। আচ্ছা, তোমাকে এখানে বলেছে এত গ্রাম NaOH কে প্রশমিত করতে কি পরিমাণ HCl, HCl কে ডান দিকে, এমনিতেই ডান দিকে রয়েছে। তাহলে 40 গ্রাম NaOH থেকে উৎপন্ন মানে 40 গ্রাম NaOH এর প্রশমনের জন্য 36.5 গ্রাম HCl লাগে, আর 20 গ্রামে বাই ইকুয়েশন 20 গ্রামের জন্য কতটা লাগবে, 18.25 গ্রাম হচ্ছে কি লাগবে, HCl প্রয়োজন হবে। দেখো এটা ঠিক আছে নাকি বলো, এটা ঠিক আছে নাকি বলো, ক্লিয়ার কিনা বলো, ডান এটা? আই থিঙ্ক ডান, আই থিঙ্ক ডান, এটা ক্লিয়ার একদম, তাই না? চলো নেক্সট হচ্ছে এই রকম মনে হয় তোমরা একটু আগে যেটা বলছিলে, মনে হয় একজন বলেছিলে এই রকম মনে হয় করতে বলেছিলে আমাকে, যে 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করা হলো। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া, কি কি প্রোডাকশন হচ্ছে, অ্যামোনিয়া আর হচ্ছে 33.1 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, এত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 10.8 গ্রাম ওয়াটার। তাহলে কি কি প্রডিউস হয়েছে সব বলে দিয়েছে, তাদের পরিমাণ সহ বলে দিয়েছে। বলছে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো। তাহলে দেখো তোমাকে এখানে ইকুয়েশন প্রথমে কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে। এই ব্যালেন্স ইকুয়েশন তো তুমি আগে করেছো, তাই না? এই অ্যামোনিয়া প্রোডাকশনের রিয়াকশনে তুমি পড়েছো, অ্যামোনিয়া প্রোডাকশনের রিয়াকশনে পড়েছো না, অ্যামোনিয়া প্রস্তুতি যে পরীক্ষাগার প্রস্তুতির রিয়াকশনে পড়েছো, এটা তো অ্যামোনিয়া প্রস্তুতির পরীক্ষাগার সমীকরণ, তাই না? মানে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির সমীকরণ, এটা সমিত সমীকরণ। তো এটা হচ্ছে সেই ব্যালেন্সড ইকুয়েশন। এবার এখানে তোমাকে বলেছে যে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করেছে। তাহলে কিছুই নয়, তোমাকে তো এখানে সবটাই দেওয়া রয়েছে যে এর পরিমাণ কত, এর পরিমাণ কতটা দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ এখানে দেওয়া রয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ এখানে দেওয়া রয়েছে যে 32.1 গ্রাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এইটার পরিমাণ জানতে চেয়েছে, এটাকে এক্স ধরে নেওয়া হয়েছে। তুমি জানো ভরের নিত্যতা সূত্র অনুযায়ী যে বাম দিকের যে বিক্রিয়কের যা ভর থাকবে, ডান দিকের বিক্রিয়াজাত পদার্থের ভর একই থাকবে। তো বিক্রিয়কের ভর এখানে দেওয়া রয়েছে 32.1 গ্রাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া নেই, এটা বের করতে বলেছে, এটা বের করতে বলেছে আর কি। আর অ্যামোনিয়ার পরিমাণও 10 দেওয়া রয়েছে, দেখো অ্যামোনিয়ার পরিমাণও দেখো 10 গ্রাম দেওয়া রয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইডের পরিমাণ 33.1 গ্রাম দেওয়া রয়েছে, আর ওয়াটারের পরিমাণ 10.8 গ্রাম দেওয়া রয়েছে। তাহলে তুমি লেফট সাইড এবং রাইট সাইডের ভর, রাইট সাইডের ভর একই হবে। তাহলে এটাকে এক্স ধরে নেওয়া হয়েছে, তাহলে এক্স এর ভ্যালু তুমি বের করে দাও। তাহলে 22 গ্রাম, এই যে যেটা বের হলো এটা হচ্ছে 22 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এত পরিমাণ তুমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইড যদি রিয়াকশন করো 22 গ্রামের সঙ্গে, 22 গ্রাম হাইড্রোক্সাইডের সঙ্গে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে এত গ্রাম এবং এত গ্রাম অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ওয়াটার রেসপেক্টিভলি তুমি পাবে। ঠিক আছে, তো এটাকে তুমি ভরের নিত্যতা সূত্র দিয়ে তুমি এইভাবে চালাতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই ভরের নিত্যতা সূত্র। এইভাবেই আমি তুমি তখন মনে হয় এইভাবে করতে বলেছিলে, এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা পার্ট মনে হয় ছিল,
বলেছে যে পরিমাণ উৎপন্ন হয়েছে, বলছে এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া লাগছে, কত মোল অ্যামোনিয়া লাগছে। তাহলে অ্যামোনিয়ার পরিমাণ কত? পরিমাণ হচ্ছে 10.2 গ্রাম। তাহলে মোল বের করতে হলে, মোল তুমি জানো, মোল সংখ্যা হচ্ছে, মোল ইকুয়ালস টু কি হবে, প্রদত্ত ভর ডিভাইডেড বাই হচ্ছে তার আণবিক ভর, তাই না, W/M। তাহলে এটা হচ্ছে প্রদত্ত ভর, এইটা 10.2 গ্রাম, আর আণবিক ভর কত, অ্যামোনিয়া 17 গ্রাম। তাহলে হয়ে গেছে ভাগ করতে। তাহলে এটা হয়ে গেল। আরেকটা কি জিজ্ঞাসা করেছিল, তাহলে কত মোল অ্যামোনিয়া লাগবে, হয়ে গেল। এসটিপিতে কত লিটার NH3 উৎপন্ন হলো, তাহলে অ্যামোনিয়া কতটা এসটিপিতে উৎপন্ন হলো। দেখো 1 মোল মানে তুমি জানো 1 মোল অ্যামোনিয়া ইকুইভ্যালেন্স টু, মানে সমতুল্য পরিমাণ কি হয়, 22.4 লিটার এসটিপিতে, তাই না। এবার এখানে অ্যামোনিয়ার মোল সংখ্যা কত বলেছে, 0.6 মোল অ্যামোনিয়া। তাহলে 0.6 মোল মানে হচ্ছে এই লিটার পরিমাণ হচ্ছে তোমার অ্যামোনিয়া হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার। স্যার কখন বুঝবো ভরের নিত্যতা সূত্র কখন হবে? দেখো তোমাকে তো এখানে সবটা দেওয়া রয়েছে, তুমি এইভাবে মানে দেখে বোঝা বলতে তুমি ইকুয়েশন প্রথমে লিখে নিলে, তার তুমি তো দেখবে যে সবটাই দেওয়া রয়েছে, শুধু একটার বাকি রয়েছে, তাহলে তুমি ইকুয়েশন ইউজ করবে। এখানে তো কোনো আলাদা কিছু কনসেপ্ট নেই, তো তুমি তো দেখেই বুঝতে পারছো যে সবটাই দেওয়া, এটা দেওয়া রয়েছে, এ পাশে দেওয়া রয়েছে, সবটাই দেওয়া রয়েছে, একটা বাদ, তাহলে তুমি সেখানে ভরের নিত্যতা সূত্র ইউজ করে দেবে। বুঝতে পেরেছো? যখন সবটা দেওয়া থাকবে, একটা দেওয়া নেই, তখন ওটাই ইউজ করে দেবে। আর এমনি ভাবে তুমি যদি চাও এমনি ভাবেও করতে পারো, এর সঙ্গে এটাকে কম্বাইন করে তখন করতে হবে তোমাকে। ভরের নিত্যতা সূত্র করলেও হবে, আর এমনি ভাবে করলেও হবে, এমনি ভাবেও করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, নেক্সট। আর দুটো অঙ্ক, আর দুটো, এটা বাদে আর দুটো অঙ্ক হয়ে গেলে আমরা এরপরে অন্য সেশনে চলে যাব, সেখানে স্পিডে করব আমরা। হ্যাঁ, 28 গ্রাম লোহা এবং HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা কত গ্রাম CO বিজারিত হতে পারবে। দেখো এখানেও টুইস্ট আছে, দুটো ইকুয়েশনকে এখানে ইউজ করতে হবে। এইগুলো যদি কঠিন দেয়, এগুলো হচ্ছে সেই কঠিন অঙ্ক আর কি, এর থেকে বেশি আর কঠিন হবে না। আর কি কঠিন হবে, এগুলো 11-এর অঙ্ক, তোমরা ফার্স্ট চ্যাপ্টার যখন পড়বে 11-এর রসায়নের প্রাথমিক ধারণা, ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে রয়েছে, দেখবে স্টয়চিওমেট্রির যে কোশ্চেনগুলো রয়েছে, একদম এই অঙ্কগুলোই সেখানে শেখানো হবে। মানে এর পরের ক্লাসে উঠে যাবে ফার্স্ট চ্যাপ্টারে, কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে এগুলো সব পড়ানো হবে। ঠিক আছে, 28 গ্রাম লোহা এবং HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা কত কত গ্রাম হচ্ছে CO কে বিজারিত করতে পারে, CO কে। তাহলে তুমি আগে ফার্স্ট ইকুয়েশন লেখো যে এত গ্রাম লোহা এবং HCl এর বিক্রিয়ায় কত পরিমাণ হাইড্রোজেন আগে উৎপন্ন হয়। দেখো যে পরিমাণ, ধরো এক্স পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হলো, হ্যাঁ, যে পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন, ওই হাইড্রোজেনটা কাকে বিজারিত করবে, CO কে বিজারিত করতে হবে। তাহলে এই হাইড্রোজেনটা CO কে বিজারিত করবে, দিয়ে কি পরিণত করবে, কপার উৎপন্ন করবে, লাল বর্ণের কপার, আর নিজে হচ্ছে ওয়াটার প্রডিউস করবে, নিজে জারিত হয়ে ওয়াটার, একে বিজারিত করে কপারে পরিণত করবে। তাহলে এখানে কতটা পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে সেটা আগে দেখি, সেই পরিমাণ হাইড্রোজেনকে এখানে ইউটিলাইজ করব CO কে বিজারিত করার জন্য। ঠিক আছে, আগে এইখানে কতটা হাইড্রোজেন উৎপন্ন হয়েছে আগে দেখি। তাহলে আয়রনের সঙ্গে HCl এর বিক্রিয়াটা আগে লিখো, আয়রন প্লাস HCl থেকে FeCl2 প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন হবে, আয়রন প্লাস হচ্ছে HCl থেকে FeCl2 প্লাস হাইড্রোজেন। তো এখানে তোমাকে ব্যালেন্স করতে হবে, এখান থেকে ব্যালেন্স শুরু করতে হবে। দুটো ক্লোরিন রয়েছে, তাহলে সামনে 2 বসিয়ে দাও, তাহলে দেখো তোমার ব্যালেন্স হয়ে গেল ইকুয়েশন। ঠিক আছে, এবার তুমি বাই ইকুয়েশন দেখো, 56 গ্রাম আয়রন থেকে তুমি পাচ্ছ কত হাইড্রোজেন। তোমার তো হাইড্রোজেনের সঙ্গে আয়রনের রিলেশন, হাইড্রোজেনের সঙ্গে আয়রনের রিলেশন, তাই না, কারণ তোমাকে এখানে লোহা দেওয়া রয়েছে না, লোহা দেওয়া রয়েছে এবং প্রাপ্ত হাইড্রোজেন কতটা বলেছে, তাহলে এটা লোহার সঙ্গে হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের রিলেশন। তাহলে 56 গ্রাম লোহার জন্য হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, আচ্ছা 56 গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে 2 গ্রাম, আর 28 গ্রাম লোহা থেকে কতটা হাইড্রোজেন পাওয়া যাবে, 28 গ্রাম লোহা থেকে হাইড্রোজেন পাওয়া যাবে কতটা, 1 গ্রাম হচ্ছে হাইড্রোজেন পাওয়া যাবে। দেখো ঠিক আছে নাকি, এই হাইড্রোজেনটা ইউজ হবে কোথায়, CO কে বিজারিত করার জন্য ইউজ হবে। তাহলে তোমাকে এখানেও তাহলে ইকুয়েশন তৈরি করতে হবে, CO হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যাকচুয়ালি হাইড্রোজেন একে জারিত করবে, একে বিজারিত করবে, নিজে জারিত হয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়া মানে জারণ, তাই না। তাহলে একে বিজারিত করছে, বিজারিত করে অক্সিজেনকে বের করে দিচ্ছে, দেখো CO তে পরিণত হচ্ছে, আর নিজে জারিত হচ্ছে মানে অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে ওয়াটার প্রডিউস করছে। ঠিক আছে, ব্যালেন্স হয়ে রয়েছে। এবার দেখো এখানে বাই ইকুয়েশন কি গল্পটা হচ্ছে, CO কার সঙ্গে কার রিলেশন,
প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা কত গ্রাম সিও কে বিজারিত করতে পারবে, তাহলে সিও কে বিজারিত কতটা পরিমাণ করতে পারবে এটা জিজ্ঞাসা করেছে হাইড্রোজেনের সঙ্গে, তাহলে এর রিলেশন, এই দুজনের রিলেশন, হাইড্রোজেনের সঙ্গে সিও এর রিলেশন। এবার বাই ইকুয়েশন কি হচ্ছে, বাই ইকুয়েশন হচ্ছে যে স্যার 80 গ্রাম সিও কে বিজারিত করতে পারে কত গ্রাম H2, 2 গ্রাম H2, 2 গ্রাম H2 বিজারিত করতে পারে 80 গ্রাম সিও কে, 2 গ্রাম H2 80 গ্রাম সিও কে বিজারিত করতে পারে। তাহলে দেখো 2 গ্রাম, এখানে রয়েছে 2 গ্রাম H2 বিজারিত করতে পারে 80 গ্রাম সিও কে, তাই না? 2 গ্রাম H2 বিজারিত করতে পারে আর কি, বিজারিত করে 80 গ্রাম সিউ2ও কে, সরি সিও কে। তাহলে এখানে তো হাইড্রোজেন প্রডিউস হয়েছে কতটা, 1 গ্রাম হাইড্রোজেন হয়েছে, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কতটা সিও কে রিডিউস করতে পারবে, 40 গ্রামকে, অর্ধেক হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পেরেছো কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, একটু বলো তো, বলো তো একটু, বুঝতে পেরেছো কিনা বলো। যতটা পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হলো সেই হাইড্রোজেনটা এখানে এসে রিডিউস করবে। বাই ইকুয়েশন দেখছো 2 গ্রাম হাইড্রোজেন রিডিউস করছে 80 গ্রামকে, আর এখানকার 1 গ্রাম হাইড্রোজেন কতকে রিডিউস করবে দেখো। ঠিক আছে কিনা, ওকে চলো, আর একটা হলেই শেষ, এটা হলে আর একটা হলে এই চ্যাপ্টারটা খতম। আচ্ছা আমার ক্লাসটা কখন শুরু হয়েছিল গো, আমার ক্লাসটা 5টার সময় শুরু হয়েছিল না, না কটায়, না 5টায় নয়, 4:30টায় মনে হয়, 4:30টায় না, কটায় শেষ শুরু হয়েছিল আমার ক্লাস। বলছে 1 মিলিমোল NH3 তে অণুর সংখ্যা জিজ্ঞাসা করেছে, 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা। তুমি দেখো না 1 মোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রোর সংখ্যক হচ্ছে অণু রয়েছে Na সংখ্যক অ্যামোনিয়া অণু রয়েছে কি। আচ্ছা তাহলে 1 মিলিমোল মানে কত, 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³ 1 মিলিমোল, 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল। অ্যামোনিয়া মানে কতটা অণু রয়েছে, তাহলে Na ইন্টু 10⁻³, তাই না, এত সংখ্যক, এটা হবে অ্যান্সার। তাহলে Na মানে 6.022 ইন্টু 10⁻23, আর এটা 10⁻³ তাহলে কত হবে, এটা 3 cos হয়ে গেলে 6.022 ইন্টু 10⁻20 হবে, এত সংখ্যক। দেখো দেবজিৎ বলছে স্যার অন গড সময়ের হিসাব নেই, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিভাবে। এই দিনগুলো দেখবে অনেক মেমোরি ক্রিয়েট করবে, মনে পড়বে একদিন যে এরকম বঙ্গমিস্ট্রিতে সকাল থেকে রাত অবধি সারা দিনে এক একটা চ্যাপ্টার এক একটা বই রিভিশন হতো। এর বেনিফিটটা পরে বুঝতে পারবে। দেখো সারাদিন জেনারেলি তুমি সারাদিন পড়লেও খুব একটা এফেক্টিভলি পড়াশোনা হয় না, সারাদিনে হয়তো দুটোখানিক রিভিশন হলো, কিন্তু এখানে তুমি পুরো বই একবার করে একদিনের ভেতরে 1-1.5 দিনের মধ্যে পুরো বই ঝালানো হয়ে যাচ্ছে, ভাবো। মানে প্রত্যেকটা জিনিস, ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন আর একবার করে তোমাকে পড়িয়ে দিচ্ছে এই টেনশনের সময়। কত কত বড় কাজ। আমরা তো ভাবি, আমি মিস করি যে আমাদের সময় যদি এরকম ইউটিউব থাকতো বিশাল কিছু করে ফেলতাম মনে হচ্ছে আর কি। আমরা তো নিজেরা পড়তাম, একটুখানি পড়লাম, একটু ঘুরতে চলে গেলাম, এইরকম হতো আর কি, তখন ঠিকঠাক করে পড়াশোনা করতে পারতাম না। মিলিমোল মানে বুঝতে পারো নি, কিলো হেক্টো ডেকা মিটার, তারপরে হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার, তারপরে হচ্ছে মিলিমিটার, এই রকম। এইটা মিটারের জন্য করলাম, জাস্ট মোলের জন্য করবে আর কি, মোলের জন্য মোল, তারপরে হচ্ছে ডেসিমোল, তারপরে হচ্ছে সেন্টিমোল, তারপরে হচ্ছে মিলিমোল। একই রকম, সেই যে ছোটবেলায় পড়তে কিলো হেক্টো ডেকা, কিলো হেক্টো ডেকা গ্রাম, ডেসি সেন্টিমিলি এরকম ভাবে পড়তে, সেই একই রকম ভাবে এটাকে জাস্ট মোল বলবে, মোল, ডেসিমোল, সেন্টিমোল, মিলিমোল, একই রকম ভাবে, তাই না। ঠিক আছে,
আমারটা 4:53 থেকে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে 1 ঘন্টা হলো, তাহলে ঠিকঠাক আছে। এটা ভাবছিলাম একটু বেশি সময় লেগে যাবে। তাহলে এটা বুঝতে পারলে এই ধরনের অঙ্ক আসে পরীক্ষায়, কিছুই নয়, 1 মোলের তুমি কনসেপ্টটা খেয়াল রাখবে। 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ, ব্যাস, তারপরে হয়ে যাবে বাকিটা। ঠিক আছে, চলো। 2.8 গ্রাম ইথিলিনের এনটিপিতে আয়তন কত? তাহলে এনটিপিতে আয়তন বলেছে 2.8 গ্রামে, তুমি এমনি C2H4 এর ভর কত দেখো, 28 গ্রাম না? তাহলে 28 গ্রাম মানে হচ্ছে তো 22.4 লিটার এসটিপিতে, অবভিয়াসলি, তাই না? এনটিপিতে বা এসটিপিতে, তাহলে 28 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 মোল মানে হচ্ছে 28 গ্রাম ইথিলিন থেকে পাওয়া যাচ্ছে 22.4 লিটার ইথিলিন, তাই না? আর 2.8 গ্রাম থেকে কতটা পাওয়া যাবে? তাহলে 28 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে এইটা, 2.8 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 2.24 লিটার। দেখো 2.24 লিটার। ঠিক আছে, বুঝতে পেরেছ? কোশ্চেন 18টা আরেকবার বোঝাবো। কোশ্চেন 18তে কি আছে? কিছু নেই তো কোশ্চেন 18তে। 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা, 1 মোলে অণুর সংখ্যার কত? অ্যাভোগাড্রো সংখ্যক অ্যামোনিয়া রয়েছে। ওহ, 1 মোলে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যামোনিয়া রয়েছে। 1 মিলিমোল মানে কত মোল? 1 মিলিমোলকে 1 মোলে যদি এত থাকে তাহলে 10⁻³ মোল মানে তো 1 মিলিমোল। তোমাকে তো চেয়েছে 1 মিলিমোল, মানে তুমি সেটাকে মোলে ট্রান্সফার করে নেবে। তাহলে 1 মোলে রয়েছে এত সংখ্যক, 10⁻³ মোলে রয়েছে কত সংখ্যক, গুণ করে দিলে হয়ে যাবে। 1 এ থাকে এত, 10⁻³ তে থাকে এত। ঠিক আছে, এত সংখ্যক হয়ে গেল। ওকে, চলো 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 চলো। আমাকে মিস করবে? আরে ভাই সাব, আমাকে মিস করবে না, আমি আছি, আমি সদা, আমি সবসময় কনস্ট্যান্ট। আমি হচ্ছি অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের মতো। আমি সবসময় আছি। বং মিষ্টিতে তুমি বং মিষ্টির লোগো দেখলেই তো আমার কথা মনে পড়বে। বং মিষ্টিতে ঢুকে যাবে, তুমি সবসময় আমার ক্লাস দেখতে পাবে। স্যারেদের হয়তো কিছু কিছু ক্লাসে, স্যারেদের ক্লাস হয়তো দেখবে না, আমার ক্লাস দেখতে হবে, সবাইকে দেখতে হবে। যদি সায়েন্সে পড়ো তো আমার সঙ্গে আছো। হ্যাঁ, চলে আসবে তো ক্লাসে। হুম, ওকে। নেক্সট হচ্ছে এটা লাস্ট অঙ্ক। আর আর আমরা করব না, এইটা লাস্ট অঙ্ক। তারপরে যেগুলো আছে সেই একই টাইপের অঙ্ক রয়েছে, মোটামুটি 20টা করিয়ে রাখলাম, সমস্ত টাইপের অঙ্ক থাকলো। আশা করছি তোমাদের কাজে লেগে যাবে। এই টাইপের অঙ্কগুলোই মেনলি আসে, তো সবটাই করিয়ে দিলাম মোটামুটি। 4 গ্রাম ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনে দহন করলে ভরের কি পরিবর্তন ঘটে? আবার সেই ভরের পরিবর্তনের গল্প বলেছে। দেখো, এটা ক্লাস 11 সেই ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে এই সেম অঙ্কটাই রয়েছে, আবার ক্লাস 11 গিয়ে করবে। ম্যাগনেসিয়াম পিতাকে অক্সিজেনে দহন করতে হবে, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের দহন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তাই না? এবার কতটা থেকে কতটা উৎপন্ন হয়েছে? বা ইকুয়েশন দেখো, 48 গ্রাম থেকে উৎপন্ন হয়েছে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো ছিল, দেখো একটু খেয়াল করে দেখো, এখানে ধরো প্রথমে একটা কন্টেনারে, না কন্টেনার নয়, একটা ম্যাগনেসিয়াম ফিতা নেওয়া হয়েছে, হ্যাঁ? ওর প্রথমে ভর ছিল, একটা কন্টেনারে রেখে তাকে হয়তো উত্তপ্ত করছো, হ্যাঁ? তাহলে এর ভর ছিল প্রথমে 48 গ্রাম, পরে এই সেম জিনিসটা আবার এখানে 80 গ্রাম হয়ে গেল, এখানে এসে দেখা গেল 80 গ্রাম হয়ে গেছে। তাহলে কেন এরকম হয়ে গেল? ওটা ভরটা এরকম বাড়লো কেন? তার কারণ হচ্ছে স্যার অক্সিজেনের সঙ্গে দহন হয়ে ও কি হচ্ছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন, অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কতটা বাড়লো, এখান থেকে কতটা চেঞ্জ হলো? দেখো কতটা চেঞ্জ হয়েছে এখানে। এখানে মোটামুটি ওই 50, 30, 32 গ্রাম হচ্ছে, এখানে বেড়ে গেছে 50, 83, হ্যাঁ 32 গ্রাম মতো বেড়ে গেছে। কিসের জন্য বাড়লো? অক্সিজেনটা যুক্ত হওয়ার জন্য বেড়ে গেল। এটাই তো ফ্যাক্ট, এটাই এটাই গল্প। এবার আমাদের কি বলেছে, ভরের কি পরিবর্তন হবে এটা জিজ্ঞাসা করেছে 4 গ্রামের দহনের জন্য। দেখো এইটা যে পরিবর্তন হয়েছে কত গ্রামের জন্য, এটা হচ্ছে 48 গ্রামের দহনের জন্য, হচ্ছে পার্থক্যটা হচ্ছে ওই 32 গ্রাম মতো। এবার 4 গ্রামের দহনের জন্য কতটা পরিবর্তন হবে এটা জিজ্ঞাসা করেছে। যদি তোমাকে বলতো সাপোজ যে 48 গ্রাম দহনের জন্য কতটা পরিবর্তন হবে, তখন তুমি কি বলতে? 48 গ্রামের জন্য 80 মাইনাস 48, এই পরিমাণ হচ্ছে তোমার 32 গ্রাম হচ্ছে ভরের পার্থক্য হয়েছে। যদি তোমাকে বলতো যে এই 48 গ্রাম দহনের জন্য, কিন্তু এখানে তো বলেছে 4 গ্রামের দহনের জন্য, তাহলে তুমি 48-এর জন্য যদি পার্থক্য এত হয় তাহলে 4 গ্রামের জন্য বের করে ফেলো। তাহলে 48 গ্রামের জন্য, 48 গ্রামের জন্য ভরের পার্থক্য হচ্ছে 32 গ্রাম, আর হচ্ছে 4 গ্রামের জন্য কত হবে? 4 গ্রামের জন্য কত হবে? তাহলে 32 ডিভাইডেড বাই 48। একটু অন্যরকম ভাবে করছি, মিলে যাচ্ছে মনে হচ্ছে। 4 একে 4, 2 গুণে 8 হচ্ছে কি 12 দুগুণে 24, 4 12 4 48, 4 8 32, 4 3 12, তাহলে 8/3 নাকি?
তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7 8, 3 6 18, 3 6 18, 3 6 18, এত গ্রাম। এই যে হ্যাঁ হয়ে গেছে। দেখো অনেকে কি করে বলো তো, অনেকে এই রকম ভাবেও করে যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম তৈরি করতে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড লাগে, 1 গ্রামের জন্য এত লাগবে। 4 গ্রামের জন্য প্রথমে ম্যাগনেসিয়াম অক্সাইড কতটা তৈরি হয়েছে সেটা বের করলো। ইনিশিয়ালি ছিল 4 গ্রাম, সেখান থেকে বেড়ে হলো কত 6.67 গ্রাম, 6.67। তাহলে পরিবর্তন কত হলো বিয়োগ করলে, বিয়োগ করে তুমি পরিবর্তন বের করতে পারো। অথবা আমি যেটা করলাম সেটা হচ্ছে 48 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 80 গ্রাম, তাহলে পার্থক্য কত, আমি পার্থক্য ধরেই করছি। তাহলে পার্থক্য হলো কত 80 মাইনাস হচ্ছে 48, তাহলে এটা কোথার থেকে হয়েছে 48 গ্রাম থেকে। তাহলে 48 গ্রামের জন্য ভরের পরিবর্তন হচ্ছে 32 গ্রাম, বা ভর বৃদ্ধি হচ্ছে 32 গ্রাম। 1 গ্রামের জন্য কত, আর 4 গ্রামের জন্য কতটা ভরের বৃদ্ধি হচ্ছে, এই পরিমাণে এটা ডিরেক্টলি হয়ে গেল। দেখো ওকে, তাহলে এখানেই আমাদের শেষ হয়ে গেল আমাদের কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনার ক্লাসগুলো, মানে অঙ্কগুলো। ঠিক আছে, এখানেই শেষ হয়ে গেল রাসায়নিক গণনা চ্যাপ্টারের নিউমেরিক্যাল ক্লাস। আশা করছি তোমরা ভালো করে সবটা বুঝতে পেরেছো। যেহেতু তোমাদের এটা রিভিশন ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে সাজেশন ক্লাস, তাই দ্রুততার সঙ্গে করানোর চেষ্টা করা হয়েছে। যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে, আমার মনে হয় কিছু কিছু স্টুডেন্টদের ডাউট থাকলে থাকতে পারে, তোমাদের পরে আরেকটা ক্লাস করে আমি আরও স্টেপ ওয়াইজ ম্যানারে আরও ভেঙে ভেঙে আমি ক্লাসগুলো করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের কিছু কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আর এরপরে কোন ক্লাসটা চাও সেটাও তোমরা কিন্তু কমেন্টে লিখে দেবে। আর ভিডিও কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ক্লাস ভালো লাগলে লাইক করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরের ক্লাসে আবার দেখা হবে সবার সঙ্গে। আর একটা কথা যেটা হচ্ছে, পিডিএফ যদি চাও তোমরা বংমিস্ট্রি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবে। ইনস্টল করার পরে রেজিস্টার করবে, ফোন নাম্বার নাম এগুলো সব দেওয়ার পরে তারপরে দেখবে এই কর্নারের দিকে কমিউনিটি বলে একটা অপশন থাকবে। কমিউনিটিতে ক্লিক করার পরে দেখবে ফ্রি ক্লাস 10 স্টুডেন্ট গ্রুপ রয়েছে, ফ্রি ক্লাস 10 স্টুডেন্ট গ্রুপ। তো ওইখানে তুমি জয়েন হয়ে যাবে। ওইখানে সমস্ত ক্লাসের পিডিএফ এবং ক্লাসের আপডেট সব কিছু কিন্তু ওখানে দেওয়া হবে। ঠিক আছে, এই যে ক্লাসটা, এটা কিন্তু মাধ্যমিকের জন্য, তোমার সামেটিভ সমস্ত ক্লাসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সমান রেলিভেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এইখানে থাকলো। তাহলে পরের ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।